হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। স্যার, আমাদের জাহাজের 4টা ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে হঠাৎ করে। কোনোভাবে ইঞ্জিন চালু করা সম্ভব হচ্ছে না। কি বলছো এসব তুমি? 4টা ইঞ্জিন নষ্ট হয়েছে, তাও একই সাথে? এটা কিভাবে সম্ভব? সেটা তো আমি নিজেও জানি না। হঠাৎ আমরা সমুদ্র থেকে অনেক দূরে চলে আসি, আর কয়েকটা বড় বড় ঢেউ আসে, আর ওই ঢেউয়ের সাথে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তা কিভাবে সম্ভব? ঢেউয়ের কারণে ইঞ্জিন নষ্ট হয়ে যাবে? এটা আমি আমার 2 বছরের কেরিয়ারেও শুনি নাই, আর না দেখেছি, আর নাই আমি কখনো শুনেছি একই সাথে 4টা নষ্ট হতে। বড় জোর ঢেউয়ের জন্য পাখা নষ্ট হয়ে যায়, কিন্তু এখানে তো পুরো জাহাজই বন্ধ করে দিল। তার উপরে স্যার, এভাবে একটা জায়গায় বেশিক্ষণ যদি আমরা বসে থাকি তাহলে তো ঢেউয়ের কারণে যে কোনো মুহূর্তে জাহাজ উল্টে যেতে পারে। তেমন কিছুই হবে না। একটা কাজ করো, চেনটাকে তাড়াতাড়ি করে ছেড়ে দাও, এতে মাটির সাপোর্ট পাবে। কিন্তু স্যার, আমরা আছি আটলান্টিক মহাসাগরের মাঝখানে। কি বলছো এইসব? মাঝখানে মানে? জি স্যার, মাঝখানে। কিন্তু 3 ঘন্টায় মাঝখানে কি করে আসবো? সেটা জানি না, তবে মিটারে তাই দেখাচ্ছে। তাছাড়া এখানে এত ঠান্ডা, পুরো জাহাজ বন্ধ হয়ে আছে। এরকম আমরা সর্বোচ্চ 3 ঘন্টা বেঁচে থাকতে পারবো। কারো কাছে যে সাহায্য পাঠাবো সেটাও কোনোভাবে সম্ভব না। এক কথায় 3 ঘন্টার মধ্যে কোনো সাহায্য না পেলে এই জাহাজে থাকা 30 জন নাবিক মারা যাবে। একটা কাজ করো, সবাইকে ডেকে নিয়ে আসো। আবি সবাইকে ডেকে তো নিয়েই আসে। সবাই আসার পর জাহাজের কি সমস্যা হয়েছে? কোনো কিছু চলছে না? সে বিষয়ে কথার জন্য এসেছি। আমরা এমন এমন পরিস্থিতিতে আছি যেখান থেকে বেঁচে ফেরা প্রায় সম্ভব না। তার উপর এমন জায়গায় আছি যেখানে তোমরা নেটওয়ার্কও পাবে না, আর জাহাজের সব কিছু অফ করা। এক কথায় আমরা 3 ঘন্টার মধ্যে কোনো সাহায্য না পেলে মারা যাব। আকাশের কথা শুনে সবাই তো ভয় পেয়ে যায়, কেননা তারা নিজের পরিবারকেও জানাতে পারছে না। এইদিকে স্যার, আমরা লাইফ জ্যাকেট পরে তো লাইফ বোটে উঠে যেতে পারবো। কিন্তু আমরা আছি আটলান্টিক মহাসাগরের। এখানে তুমি জাহাজের বাইরে 10 মিনিটও টিকতে পারবে না। যদি দিনের বেলায় হতো তাহলে নেমে পড়তাম আমরা, কিন্তু রাতের বেলায় সূর্যের আলো নেই, সেই জন্য তোমরা বরফ হতে বেশি সময় লাগবে না। স্যার, তাহলে কি আমাদের মৃত্যু সাহায্য না পেলে অবধারিত। একটা কাজ করো, তোমরা নিজেদের মধ্যে কাহিনী শুনতে থাকো, তাহলে অন্তত সময় কাটবে। আকাশের কথা শুনে বাকিরা চোখের পানি ফেরাতে থাকে। এইদিকে আবির আর আকাশের কলেজ লাইফে পরিচয় হয়। এরপর ওরা পরে ভিন্ন ভিন্ন শহরে চলে যায়। এরপর ওদের দেখা হয় এই জাহাজের মধ্যে। আর এরপর তো আরও কাহিনী আছে, তা আপনারা জানতে পারবেন। তবে পাঠকগণ, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, না জেনে না বুঝে কিছু বলবেন না, কারণ অনেকে বলবে সমুদ্রে তো অক্সিজেন পাওয়া যায়, এটা ঠিক, কিন্তু আটলান্টিকা মহাসাগর যখন যাবেন তখন বাইরে অক্সিজেন পেতে খুবই কষ্ট হয়ে যাবে। তাছাড়া ওদের জাহাজে মোটামুটি একদিনের অক্সিজেন ছিল, কিন্তু জাহাজ নষ্ট হয়ে যাওয়ায় অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেছে। আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন সমস্যাটা কোথায়। তাহলে চলুন এবার গল্পে ফেরা যাক। স্যার, আপনার সম্পর্কে তো কিছুই বললেন না। কোন সম্পর্কে? স্যার, আমি যতদূর জানি আপনার পরিবার অনেক গরিব ছিল, কিন্তু এরপরও আপনি এতদূর পর্যন্ত এসেছেন। কিন্তু কিভাবে কি হলো তা যদি বলবেন। আবিরের কথা এবার বাকিরা চুপ হয়ে যায়। সবাই তো তাকিয়ে আছে আকাশের দিকে। জানি তো। স্যার বলুন, আজকে না হয় আপনার কাহিনী শুনে না হয় শহীদ হব। কিন্তু আমি এটা নিয়ে টেনশনে আছি। এই জাহাজের মধ্যে 4টা ইঞ্জিন নষ্ট হয়ে গেল, এর পেছনে কারো হাত নেই তো? কিন্তু স্যার, যদি কেউ এরকমটা করে থাকে তাহলে তো তার জন্য বিপদ আছে। সবাই আগে লিস্ট দেখো, তারপরে দেখো কারো মিসিং আছে কিনা। এরপর লিস্ট দেখে একজনের মিসিং হওয়া বুঝতে পারে। তখন আর ওদের বুঝতে বাকি রইল না যে এইসব অরারি কাজ, আর কে করেছে এইরকম তাটা আপনারা জানতে পারবেন। এখন চলুন আকাশের সম্পর্কে পূর্বের কিছু কাহিনী জেনে আসি। তাহলে চলুন শুরু করি। পূর্বে ফ্ল্যাশব্যাক। আকাশ, কোথায় তুই? এই তো মা, আমি জাহাজ বানাচ্ছি। জাহাজ কেন বানাচ্ছিস? মা, তুমি কি জানো না
আমি যে বড় হয়ে জাহাজের ক্যাপ্টেন হতে চাই। শোনো ছেলের কথা, প্লাস্টিকের জাহাজ কেনার মতো ডলার নেই, সেখানে তুই জাহাজের ক্যাপ্টেন হবি কি করে? কেন মা, তোমরা আমাকে কলেজে ভর্তি কি করাবে না? কিন্তু কলেজে যে তোকে ভর্তি করাবো সেটা তো পারবো না। দেখতে তো পাচ্ছিস আমি যা রোজগার করি তা দিয়ে কোনো রকমভাবে আমাদের চলে যায়। তারপর কলেজে তুই পড়লে তোর খরচ চালাবো কি করে? আব্বু, আমি টিউশনি করাবো, এতে তো আমাদের হয়ে যাবে। কিন্তু তুই পারবি তো? হুম, পারবো আব্বু। তাছাড়া তোমরা চিন্তা করো না, আমি পড়াশোনার পাশাপাশি কাজও করব। তাছাড়া কলেজে তো আমি সব সময় ক্লাস আর করব না। এই বয়সে এতগুলো চাপ তুই সামলাবি কি করে? তোমরা ভেবো না, আমি আমার পড়াশোনার খরচ চালিয়ে নেব। দেখো, তোর পড়াশোনা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু দেখতে তো পাচ্ছিস আমাদের অবস্থা। কলেজে তো অনেক দূর, পারবি কি এত দূরে যেতে? চিন্তা করো না, একটা সাইকেল কিনে নিব আমি, তাহলে সাইকেল করে আমি যাতায়াত করব। যেমনটা তুই ভালো বুঝিস। দেখো বাবা মা, আমাদের অভাব থাকতে পারে, এর জন্য আমি পড়াশোনা অফ করব না। তাছাড়া চিন্তা করো না, আমি পড়াশোনা বাইরে কোনো খরচ করব না। আচ্ছা, যাই করিস ভেবে চিন্তে করিস। এইদিকে আকাশের পরিবার অনেক গরিব, কেননা ওর বাবা দিনে যা আয় করে তা দিয়ে ওই দিনের খেতে হয়, আপনারা হয়তো ভাবছেন আকাশ অনেক গরিব। আসলেই ওরা এত গরিব ছিল না, কেননা আকাশের চাচা ধোকা দেয় আকাশের বাবাকে, যার কারণে আজকে ওনাদের কোনো কিছুই নেই। একটা সময় আকাশের সবই ছিল, কিন্তু এখন আর ওদের কিছুই নেই। আর তখনকার পরিস্থিতি আপনারা জানতে পারবেন খুব তাড়াতাড়ি করে। এদিকে কয়েকদিন ধরে আকাশ কাজ করে যা ডলার পায় তা জমিয়ে রাখতে থাকে, কেননা ওকে কলেজে ভর্তি হতে হবে। তার সাথে আরও অনেক কাজ যে ওর বাকি আছে, তার সাথে ওর চাচাকেও একটা শিক্ষা দিতেই হবে। এই 2 মাস পর কলেজে ভর্তি হয়ে গেছে, তখন ওর পরিচয় হয় আবিরের সাথে। হ্যালো, আমি আবির। আর তোমার নামটা যেন কি? পারভেজ হোসেন আকাশ। আমরা কি বন্ধু হতে পারি? কিন্তু তোমাদের মতো আমার এত ডলার নেই যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারবো। দেখো, ডলার দেখে আমি বন্ধুত্ব করি না, আমি বন্ধুত্ব করি কারণ মন দেখে। তাহলে আমার মধ্যে কি এমন দেখলে? সেটা পরে জানতে পারবে। এখন চলো আমরা ক্যান্টিনে যাই, দুপুর হয়ে এসেছে, এখানে খাবার খেয়ে নিই আমরা। কিন্তু আমার কাছে তো এত ডলার নেই খাওয়ার মতো। চিন্তা করো না, আমি সবটা দিব। আর তোমার থেকে গল্প শুনবো। কোন বিষয় নিয়ে গল্প? তোমার বর্তমান পরিস্থিতি। তাহলে শোনো। এরপর সবটা শুনতে থাকে। সবটা শোনার পর তাহলে গত 4 বছর ধরে এরকমভাবে দিন কাটছে তোমাদের? কিন্তু এর প্রতিশোধ তো আমি নিবই। তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার চাচা এতদিনে কিছুটা পাওয়ারও করে নিয়েছে। এখন ওনাকে শায়েস্তা করতে হলে তোমাকে আরও বেশি পাওয়ারফুল হতে হবে। সেটাই করব। আমাদের সব কিছু না থাকায় এখন এতটা কষ্ট করতে হচ্ছে। আচ্ছা, আমি তোকে প্রতিদিন $20 করে দেবো, এতে তোর খাবার আর প্রতিদিন চলে যাবে খরচ। না রে, আমি কারোর থেকে এভাবে সাহায্য নিতে পারবো না। আমার নিজেরও তো একটা আত্মসম্মান আছে। ঠিক আছে, তাহলে তোর জন্য কি করতে হবে সেটা তো বলবি। বেশি কিছু না, কয়েকটা টিউশনের ব্যবস্থা করে দে, তাহলেই হবে। এতে করে আমার বাকিটা হয়ে যাবে। আর একটা সাইকেল কিনে নিব, এতে করে আমাকে আর হেঁটে আসতে হবে না। ঠিক আছে, আমি ব্যবস্থা করব। এখন তাহলে চল, তোকে বাসায় পৌঁছে দেই। আমি হেঁটে হেঁটে যেতে পারবো। চুপচাপ চল আমার সাথে। আচ্ছা চল তাহলে, তুই গাড়ি নিয়ে আয়, আমি তাহলে এখানে দাঁড়িয়ে আছি। আর 10 মিনিট লাগবে, তুই গেটের সামনে এসে দাঁড়া। আকাশ তো দাঁড়িয়ে আছে অন্যদিকে ওদের কলেজে ঝামেলা হয় যে কোনো সময়ে ভিন্ন ভিন্ন কারণে, কেননা কলেজে তো প্রভাবশালী লোকজনের ছেলে মেয়ে থাকে, তারা এরকম করে ঝামেলা করে তা অনেকে জানেন। একটু পরে কয়েকটা গাড়ি আসে আর ওখান থেকে কয়েকটা মেয়ে একের পর এক করে নামতে থাকে, আর ওদের দেখে অনেক ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কেননা ওরা এইদিকে কলেজের সিনিয়র, অন্যদিকে ওরা প্রভাবশালী। এইদিকে আকাশ মাথা নিচু করায়, ওই ছেলে, এদিকে আয়। জি, আমাকে বলছেন? তুই ছাড়া এখানে আর কেউ আছে যে ওদের বলতে যাব? কি বলেন? এখানে তো আরো 4-5টা ছেলে আছে। তুই তো বড্ড কথা বেশি বলিস। আরে রাখছেন কেন? আমি তো সত্যি কথাই বলছি। ওই রাখ তো ভাষণ, এখন এটা বল,
তুই কেন মাথা নিচু না করে আমার দিকে তাকিয়ে আছিস? কি করব, আপনি এতটাই সুন্দর যে না তাকিয়ে থাকতে পারছি না। বাহ, জুনিয়র হয়ে সিনিয়রের সাথে ফ্ল্যাট করছিস, ভালোই তো। তা তোর নামটা পরে জানবো। তোকে আমার ভালো লেগেছে অনেক, আজ থেকে তুই আমার দলে। আমি তো রাজনীতি করতে আসি নাই। তোকে ওইটা বলতে বলিনি, আজ থেকে তুই আমার সাথেই থাকবি। রাতের বেলায় আমি আমার বাড়িতে এসে থাকবো, আপনার সাথে পারবো না, আগেই বলে রাখি। এইদিকে মমো আকাশের কথায় রাগ করে নাকি বকা বকা কথায় হাসবে তা বুঝতে পারছে না, কেননা এইরকম ভাবে যে কেউ কথা উত্তর দেয় তা মমোর জানা ছিল না। এইদিকে বাকিরা তো সবাই চুপ করে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলার সাহসই পাচ্ছে না। মমো, তুই কি বলছিস এগুলো? তুই একটা জুনিয়র ছেলেকে তোর সাথে... ওই চুপ কর তুই। আমি ওকে আমার সাথেই থাকতে বলেছি কখন? তা ও ঠিকই বুঝেছে। এখন ওকে গাড়িতে তোল। প্লিজ আন্টি, আমি কোথাও যাব না। ওই, আমি তোর কোন কালের আন্টি লাগি হ্যাঁ? যদি আর একবার আন্টি বলিস, কাজেই ডেকে তোকে এখানে বিয়ে করে নেব। না আপু, ঠিক আছে, আমি আপু বলে ডাকবো। তুই শুধু আমার নাম ধরেই ডাকবি। নামটাই তো জানা হলো না। মোমো চৌধুরী। তোর নামটা বল। পারভেজ হোসেন আকাশ। বাহ, আকাশের মতোই বিশাল তোর মন, নামের সাথে চলেই যাচ্ছে। এখন আয় খুলাখুলি করি। কি বলেন, একটা মেয়ের সাথে কোলাকুলি? আমি পারবো না। রাশেদ, ধর তো ওকে। ওর সাথে তো আমি কোলাকুলি করেই নিব আজকে। আর তোমরা সবাই চোখ বন্ধ করে রাখবে। যদি কেউ চোখ মেরে তাকাইছো তাহলে কিন্তু এক এক করে সবার খবর আছে। মমর ভয়ে এক এক করে সবাই তো চোখ বন্ধ করে নেয়। এইদিকে রাশাদ আকাশকে পিছন থেকে জড়িয়ে ধরে রেখেছে, অন্যদিকে মমো আসতেছে জড়িয়ে ধরতে, তখনই কেউ একজন একে আকাশের উপর এসে পড়ে। এতে রাশেদ অন্যদিকে পড়ে যায় আর মেয়েটি এসে আকাশকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তখন ওই মেয়েটার ঠোঁটের সাথে আকাশের ঠোঁট মিলে যায়। এটা দেখে বাকিরা অবাক না হলেও মমো অবাক হয়, কেননা বাকিরা তো চোখ বন্ধ করে রেখেছিল। এখন সেই মেয়েটি কে ছিল তা জানতে পারবেন একটু পরে। এইদিকে আকাশকে এভাবে পড়ে থাকতে দেখে মমো এসে হাত ধরে উঠায়। ওই, তুই ঠিক আছিস তো? কোথায় আর ঠিক আছি, আমার কোমরটাই ভেঙে দিল। এই কমর নিয়ে তুই বংশের বাতি চালাবি কি করে? বাতি তো কারেন্টে চলে, এটার সাথে মাজার কি সম্পর্ক? আচ্ছা, আমার উপরে যে পড়লো সে কই, আগে তাকে খুঁজে বের করি। এদিকে নিচে তাকিয়ে দেখে একটা মেয়ে শুয়ে আছে এখনও ঘাসের উপরে। মেয়েটাকে এতটা মায়াবী দেখতেছিল যা বলার বাইরে। যাকে বলে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে, কিন্তু মেয়েটার সম্পর্ক না জেনে এইসব ভাবা ঠিক হবে না ভেবে চুপ করে আছে। এইদিকে আকাশ হাত বাড়িয়ে দেয়। হাত ধরে উঠে আসুন। মেয়েটি কোনো কিছু না ভেবে হাত বাড়িয়ে দিল। মেয়েটি উঠতেই আকাশকে একটা থাপ্পড় দেয়, যা মোমো আর আকাশ কেউ ভাবতেও পারেনি এরকম হবে। কি ব্যাপারে, আমাকে কেন মারলেন? আমার কি দোষ? তুই আমার ঠোঁটে আর বুকে হাত দেওয়ার সাহস কোথায় পেলি? আমি কখন এইগুলো করলাম? পড়ে যাওয়ার সময় টার্চ লেগেছিল, আর পড়ে যাওয়ার পর ঠোঁট লেগেছিল, এতে দোষটা কোথায় আমার? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? এই বলে আরেকটা থাপ্পড় দিতে যাবে, মোমো হাত ধরে ফেলে। এই মেয়ে, তোমার সাহস তো কম না। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার এই বন্ধুর শরীরে হাত তুলবে, সেটা আমি মেনে নেব? দেখুন, আপনার বন্ধু আমাকে বাজেভাবে টাচ করেছে। তুমি যদি ওর শরীরে এসে না পড়তি তাহলে এইসব হতোই না। ছেলে দেখলে ওদের শরীরে এসে পড়ার অভ্যেস কতদিন থেকে হ্যাঁ? কি বলতে চাইছেন? আমি ওর শরীরে ইচ্ছে করে পড়েছি, তাও ওর মতো ভিখারির ছেলের উপরে? এই ইরা চৌধুরী পড়ার তো ইচ্ছেই নেই। এবারের মতো মাফ করে দিলাম, এরপর থেকে আমার আশেপাশে ভুলেও যেন না দেখি। কথাটা যখন এরা বলে তখন মোমো ইরাকে একটা থাপ্পড় দেয়। এবার সবাই সেটা দেখেছে। এইদিকে ইরা তো রাগে ফেটে যাচ্ছে। আপনার সাহস কি করে হয় আমাকে থাপ্পড় দেওয়া? তাহলে কি আরেকটা দিয়ে সাহস বাড়িয়ে নিব নাকি? তুই কে আমাকে এইসব বলার? এবার মোমো আরেকটা থাপ্পড় দেয়। এতে তো পরিবেশ আরো বেশি নীরবতা হতে থাকে। সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোকে কেউ শেখায়নি?
এইদিকে ওখানে ইরার বন্ধু চলে আসে কয়েকজন, আর মোমোর সাথে ঝামেলা করে ওরা এখান থেকে চলে যায়। কেননা আপনারা তো বুঝতেই পাচ্ছেন ইরার থেকে মোমোকে এখানে বেশি চেনে, কেননা মোমো সিনিয়র, তার উপর ওদেরও ক্ষমতা আছে অনেক। এইদিকে এখানে আবির চলে আসে। কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? তার আগে বল তুই কে? আপনি কে? দেখে তো সিনিয়র মনে হচ্ছে। ঠিক ধরেছিস। এখন তোর বন্ধুকে সাথে করে নিয়ে যা, রাস্তায় সবটা শুনে নিস ওর কাছ থেকে। আরেকটা কথা, ওকে এভাবে একা ফেলে কোথাও গেলে যে কোনো সময় চুরিও হয়ে যেতে পারে, সেই জন্য খেয়াল রাখবি, ওর মনে থাকে যেন। জি আপু, থাকবে মনে। আকাশ, গাড়িতে উঠ তাহলে। আকাশ আবিরের সাথে চলে যায়, আর মোমো আর রাশে চলে যায় আড্ডা দিতে। সাথে এক কথায় যে যার মতো চলে যায় রাস্তায় আকাশ আবিরকে সবটা বলতে থাকে। সবটা শুনে আবির তো হেসে কুল পায় না। যাক, তাহলে অবশ্যই সিনিয়র আপুটা তোকে বাঁচালো। হুম, ঠিক বলেছিস। এইদিকে আকাশ ওর বাসায় আসে, তখন দেখে ওর চাচা দাঁড়িয়ে আছে কিছু কাগজ হাতে নিয়ে। কি ব্যাপার, আপনি এখানে কেন? তোদের এই বাসা থেকে বের হয়ে যেতে হবে। মানে কি, এত বছর আমরা এই বাড়িতে থাকতেছি আর এখন বলতেছেন এই বাসা থেকে বের হয়ে যেতে? কেননা এই বাসাটাও আমি লিখিয়ে নিয়েছিলাম, শুধু কাগজটা পাইনি বলে আমি কিছু করতে পারিনি এতকাল ধরে। এদিকে আকাশের বাবা মাও চলে আসে, ওনারা কিছু বুঝতে পারছে না। পরে আকাশের চাচা সবটা বলে। দেখ ভাই, এমনিতে আমাদের চলতে অসুবিধা হয়ে যায়, এখন যদি আমরা এই বাসা ছেড়ে দেই, আমরা থাকবো কোথায়? সেটা আমি কি করে জানি তোমরা কোথায় থাকবে? দেখো ভাই, তুই তো সবই ধোকা দিয়ে নিয়েছিস, অন্তত এই বাড়িটা আমাদের থাকতে দে, তোর পায়ে পড়ি আমি। একটা শর্তে আমি তোমাদের এই বাড়িতে থাকতে দিব। কি শর্ত? আমি যে কোনো শর্ত রাজি। তাহলে আমার বাড়িতে তোদের সবাইকে 1 মাস করতে হবে। তাহলে আমি 1 মাস পর তোদের এই বাড়িতে থাকতে দিব। ঠিক আছে, রাজি আমি, তোর সাথে আমরা যেতে রাজি। কেননা এই ছাড়া উপায়ও নেই, কেননা আর যাই হোক ওদের অন্তত থাকার জন্য একটা বাসা তো দিতেই হবে। এইদিকে আকাশ তো রাগে রাগে ভিতরে একদম ফেটে যাচ্ছে, কিন্তু তাও কোনো কিছুই বলছে না, কেননা আকাশ ওর লক্ষ্যে পৌঁছবে, তারপর প্রতিশোধ নেবে। সেই জন্য কোনো উপায় না পেয়ে ওর চাচার বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর ওদের একটা রুমে থাকতে দেয়। রুমটা অনেক নোংরা দিয়ে ভরা। আগে এই রুমটা পরিষ্কার করে নে, তারপর তোদের যা আছে তা দিয়ে বিছানা করবি। আর হ্যাঁ, তোর বউকে বলবি রান্না করার জন্য, আর তুই দারোয়ানের কাজ করবি। আর তোর ছেলে বাজার থেকে শুরু করে সবই করবে। আসলে আমার দারোয়ান বাড়িতে গিয়েছে ওর পরিবার নিয়ে, সেজন্য ওর আসতে তো 1 মাস সময় লাগবে। ওই মাসটা তোরা কাজ করে দে, তাহলে হয়ে যাবে। ওনারা চোখে পানি ফেলাতে থাকে। আকাশের মা চলে যায় রান্না করতে, আর ওর বাবা গেটে, আর আকাশ যায় বাজার করতে। বাজার শেষ করে যখন আসে, বাজারে কোনটা কত করে নিয়েছে হিসাব দে। এই তো মুদি দোকানের ওখানে এতগুলো ডলার গেল, তারপর মাছ, আর বাকিগুলো মিলে এত ডলার। এবার বল কত টাকা এখান থেকে বেঁচেছে। এই তো $10। তুই কি আমাকে বলদ পেয়েছিস? সামান্য কেন চাচা, আমি কি করলাম? এই কয়েকটা বাজারে এতগুলো ডলার খরচ হয় কি করে? তোর বাবার মতো তুইও কি চুরি করা শিখেছিস নাকি? বিশ্বাস করো চাচা, আমি তো চুরি করিনি কিছু। ঠিক আছে, এখন তোর মাকে এইগুলো দিয়ে আয়, আর তাড়াতাড়ি করে রান্না করার জন্য। এইগুলোর মায়ের কাছে চলে যায়, আর ওর মাকে রান্নার কাজে সাহায্য করতে থাকে। কিছুদিন এভাবেই যেতে থাকে। তাই সাথে আকাশের চাচা ওর ব্যবহার আগে থেকে খারাপ হতে থাকে, কেননা উনি ইচ্ছে করে এখানে এনে ওদেরকে কষ্ট দেওয়ার জন্য এইসব করেছে। এইদিকে আকাশ করে শেষ করে একটা কাজে সোফায় বসে টিভি দেখছিল, সেটা আকাশের চাচা এসে দেখে ফেলে। এ কি, তুই সোফায় কেন বসে আছিস? আসলে চাচা, কাজ নেই তো, আমি একটু টিভি দেখছিলাম। কথাটা বলতেই উনি আকাশকে একটা থাপ্পড় দেয়, এতে মুখ কিছুটা লাল হয়ে যায়, তার সাথে চোখ দিয়ে পানি পড়তে থাকে। তুই কাজ ফেলে রেখে এখানে টিভি দেখছিস? তোর কাজগুলো কি তোর বাবা এসে করে দিবে? আমি তো সব কাজই করেছি। ফ্লোর পরিষ্কার কি তোর মা করবে? ফ্লোর তো সকালেই পরিষ্কার করেই আমি কলেজে গিয়েছি। এখন আবার পরিষ্কার কর। আসলে আকাশ আর পরিবার ভালো করে জানে ওরা আকাশের পরিবারকে এখানে এনে শুধু কষ্ট দিয়ে যাবে, সেই জন্য ফ্লোর পরিষ্কার করতে থাকে। এভাবে 2-3 দিন কাজ করে আকাশ কলেজে যায়নি। অন্যদিকে রাশিদ, আকাশের কোনো খবর নেই কেন বলতো? কোন আকাশ? আরে ওই দিনের সেই ছেলেটা, অনেকদিন ধরেই ওকে দেখছি না।
তুই তুই কেন ওর পেছনে পড়ে আছিস? ওকে পছন্দ করে ফেলেছিস নাকি? তোর কি মাথাটা গেছে? আমি ওর থেকে বড় হই অনেক। তাছাড়া ওকে আমি ছোট ভাইয়ের মতোই দেখি। ও কলেজে আসলেই আমার সাথে দেখা করতে বলবি। ও, তাই বল। আচ্ছা, এখন আমি মাঠের দিকে যাই, চল। এইদিকে ওরা মাঠে যায়, তখন দেখে ইরা আর ওর বন্ধুরা মিলে আকাশকে অপমান করে যাচ্ছে। আর সাথে আবিরও ছিল, কিন্তু আবির ওদের সাথে কথা পেরে উঠলো না। এইদিকে মোমো আসে। আরে আকাশ, তুই এখানে কেন? কয়দিন ধরে তো কলেজে আসছিস না। আসলে বাসায় একটু সমস্যা চলছে তো, সেই জন্য। কি সমস্যা? আকাশ বলতে যাবে, তখনই আবার ও থামিয়ে দেয়। এখন না, পরে বলছি। এখন এটা বল, তুই এখানেই দাঁড়িয়ে আছিস আর এরা তোর চারপাশে এইভাবে দাঁড়িয়ে আছে। ব্যাপার তো কিছুই বুঝছি না। কি হয়েছে বল তো? তেমন কিছু হয়নি। তুই বলবি নাকি আমি? আসলে হয়েছে কি, আমি বলছি কি হয়েছে। তোমাকে তো চেনা চেনা লাগছে। আমি ওই মেয়ে যে কয়েকদিন আগে এর মতো ছেলের উপরে এসে পড়েছি। তাহলে ওই খারাপ মেয়েটা তুই? ওই, আপনি কাকে খারাপ মেয়ে বলছেন শুনি? হুম? ওই, একদম গলার নামিয়ে কথা বল, বুঝলি? তুই কি মনে করেছিস আমি তোর কথায় ভয় পাবো? সেটা তো কখনোই হবে না। দেখুন আপু, আপনি কিন্তু খারাপ করতেছেন। খারাপের তো কিছুই দেখলিই না। এখন কি এখান থেকে যাবি নাকি আমি তোকে এখানে থাপ্পড় দিব? দোষ যে করেছে তাকে বলুন সরি বলতে। আকাশ, বলো তো কি হয়েছে? আমি ভার্সিটিতে ঢুকছিলাম, তখন এই মেয়েটা এসে আমার সাথে ইচ্ছে করেই ধাক্কা দিয়ে ওর উপরে ফেলে দেয়। তারপর আমাকে ভিন্নভাবে খারাপ কথা তো শোনাতে থাকে। এখন বলে ওই মেয়েটার জুতো খুলে দিতে। ওই আকাশ যা বলছে তা কি সত্যি? মোটেও না, আমি এরকম কোনো কিছুই করিনি। আকাশ, তুই আমার সাথে আয়। মোমোর সাথে চলে আসে। এইদিকে আকাশের মুখ কিছুটা লাল দেখে মোমো তো রাগ উঠে যায়। ওই মেয়ের কত বড় সাহস তোকে থাপ্পড় দেয়! আরে, আমাকে এরা থাপ্পড় দেয়নি, তাহলে কে দিয়েছে তোকে থাপ্পড়? আমার বড় চাচা দিয়েছে। উনি কেন তোকে থাপ্পড় দিল? আসলে আসলে তুই বলবি কি? এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পর মোমোর তো এতটাই রাগ হয় যা বলার বাইরে। আর কতদিন থাকতে হবে ওই বাসায়? এই তো আর 5টা দিন, এরপর আমরা যেখানে থাকতাম আগে ওই বাসা আমাদের দিয়ে দিব। ঠিক আছে, আর 5 দিন কষ্ট কর, বাকিটা এরপর আমিই বুঝে নিব। তেমন কিছু করতে হবে না। আচ্ছা, এরপর তুই কি করবি? এই তো 1 বছর নৌবাহিনীতে জয়েন্ট হব। বাহ, এত কিছু থাকতে নৌবাহিনীতে কেন? আমার যে সমুদ্র দেখতে অনেক ভালো লাগে, তাছাড়া তার উপর ওখানে মাছ ধরবো, অনেক মজা হয়, সেই জন্য নৌবাহিনীতে যাব। ঠিক আছে, এখন চল, খাবি? এইদিকে আকাশকে নিয়ে ক্যান্টিনে যায়, আর সাথে রাশিদ আর আবিরও ছিল। এভাবে মোটামুটি দিন কাটতে থাকে। 7 দিন পর আকাশদের ওই বাড়ি থেকে বের হয়, আর ওর চাচা ওদের আগেই বাসাটা লিখে দেয়। তোদের আগের বাসাটা আমি লিখে দিলাম, এবার থেকে ওই বাসায় থাক, তবে আমার কখনো প্রয়োজন হলে আমি ওই বাসায় আসবো। ঠিক আছে। ওরা তো ওখান থেকেই চলে আসে। ওরা যাওয়ার কিছুক্ষণ পর মোমো আসে রাশেদকে নিয়ে ওখানে। ওদের দেখে, কি ব্যাপার, তোমরা কারা? পরিচয় দিলেও তো চিনবি না, তাহলে শুধু শুধু পরিচয় জেনে কি করবি? তোমার বাবা মা কি ভদ্রতা শেখায়নি? শিখিয়েছে, কিন্তু সেটা অপর পাশের মানুষটার ওপরই নির্ভর করে। আচ্ছা যাক, গিয়ে সব সময় বেশি হাতে তোরা দাঁড়িয়ে না থেকে তোদের কাজ শুরু কর, তবে কোনো কিছু যেন বাকি না থাকে। ওই কিসের কাজ? তোরা কি দাঁড়িয়ে থাকবি নাকি তাড়াতাড়ি কর, সময় নেই হাতে। এদিকে বাকিরা পুরো বাসায় যা কিছু পেয়েছে সব এক এক করে ভাঙতে থাকে। এক কথায় পুরো বাড়িতে শুধু দেয়াল আর খাট ছাড়া মোটামুটি বাকি সব কিছু ভেঙে ফেলেছে। এদিকে আকাশের চাচা তো কিছু করতে পারছে না, কারণ ওনার পায়ে বাড়ি দিয়ে ওনাকে হাঁটা চলা করা থেকে বিরত রেখে দিয়েছিল। একটু পর, আজকে তাহলে চলি, তোরা ওনাকে একটু হাসপাতালে নিয়ে আয়। মনে তো হচ্ছে বাসায় এখন কেউই নেই, এখানে পড়ে থেকে কষ্ট পাওয়ার চেয়ে হসপিটালে এসে কিছুক্ষণ রেস্ট নিই। তোমরা কারা আর আমাকে এভাবে মারলে কেন? আসলে দোষ আপনার নয়, দোষটা আবার আমাদেরও না, দোষটা অন্য একজনের। আসলে আমরা ভুল বাড়িতে এসে পড়েছি, সেই জন্য আঙ্কেল সরি।
সেজন্যই তো আপনাকে এখন হাসপাতালে নিয়ে যাব। দেখে শুনে আসবে তো। এখন আমার ক্ষতিপূরণ কে দিবে? এই নিন আঙ্কেল চেক। এটা আপনি সুস্থ হয়ে ব্যাংকে এসে চেকটা ভাঙিয়ে নিন। আসলে এতগুলো ডলার তো আমরা ক্যাশ করে নিয়ে আসি নাই। ঠিক আছে, এবার আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তুই ওনাকে হাসপাতালে নিয়ে যা, আমি ওদের দিয়ে ওই বাসায় যাচ্ছি যে বাসাটা ভাঙার কথা ছিল। আয় তোরা। এইদিকে রাশেদকে ইশারায় বুঝিয়ে দেয়, কারণ নয়তো আকাশকে আবার সন্দেহ করবে, সেই জন্য এই নাটকটা আবার করে। একটু পর ওনাকে তো হসপিটালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আচ্ছা বেবি, আকাশের পরিচয় কি? আমি কি করে জানবো? ওই ছেলেটার জন্য ওই সিনিয়র আপু মেয়েটা কেন এরকম করতেছে কিছুই তো বুঝি নাই। আমার তো মনে হচ্ছে ওই মেয়েটার সাথে ওই ছেলেটার মধ্যে কোনো সম্পর্ক তো অবশ্যই আছে। রিলেশনের কথা বলছিস নাকি? হুম। আরে গাধা, কেউ দেখলে বা বললে কি বিশ্বাস করবে এই কথা? এরা তাহলে আর কি থাকবে বল? সেটাই এখন ভাবতে হবে, কিন্তু রিলেশন নেই এটা শিওর। আর বাহিরে তো কিছু একটা আছে। একটা কাজ করতো, কি কাজ? ওই ছেলের সম্পর্কে আমরা খোঁজ খবর নিতে থাকি, তাহলে অনেক কিছু জানতে পারবো। তাহলে তাই করি। এইভাবে দিন যেতে থাকে। অন্যদিকে কয়েক মাস পরে নৌবাহিনীতে আকাশ আবেদন করে। এদিকে কলেজে ফাইনাল পরীক্ষা চলে আসে। অন্যদিকে ওই কলেজ থেকে মমো আর রাশেদ চলে যায়। আসলে ওটা কলেজ ভার্সিটি একসাথেই ছিল, কিন্তু ওদের পড়া শেষ হয়ে যায়, সেই জন্য ওরা চলে যায়। তবে যাওয়ার আগে আকাশ, তোকে অনেক আপু, মিস করবো রে। আমিও অনেক মিস করব। সাবধানে থাকিস, আর কোনো সমস্যা হলে আমাকে ঠিক জানাবি। আছে। শেষবারের মতো ওদের সাথে এই কথাগুলোই হয়েছিল। তারপর কয়েকদিন যেতেই কলেজে কিছু ছেলে এসে জুনিয়রদের বিরক্ত করতে থাকে। তার শিকার সর্বপ্রথমেই ইরাই হয়। ওই মেয়ে দাঁড়া। আমাকে বলছিস? তোকেই বলছি। ব্যবহার ঠিক কর। তোদের তো আগে কখনো দেখিনি এই কলেজে। দেখবি কি করে আমরা তো নতুন এসেছি। জুনিয়র হয়ে সিনিয়রদের সাথে এভাবে কেউ কথা বলে? আমরা ওইসব মানি না, বুঝলি? আমরা যাকে সামনে পাবো তাকেই এভাবে। এভাবে কি? থেমে কেন গেলি? ওদের বুকের ওনা কেড়ে নেব। কেন রে, তোদের কি ওড়না নেই? কথাটা শুনে বাকি সবাই হাসা শুরু করে। এতে আদি অনেকটাই লজ্জা পায়, কিন্তু তার সাথে অপমানও হয়। সেই জন্য এরার হাত ধরে টেনে নিয়ে যাবে ওখানে। আবির আর আকাশ দুজনেই এসে পড়ে। কি ব্যাপার, তোমরা কারা? আগে তো কখনো দেখি নাই তোমাদের এখানে। তার আগে এটা বল, তুই কে? আমি যেই হই, ক্ষমা চাও এটার কাছে। তোর কি মাথা ঠিক আছে? আমি ক্ষমা চাইবো, তাও এই মেয়েটার কাছে? সেটা তুই ভাবলি কি করে? তা না হলে একটু পরে কি হবে তা তুই নিজেও ভাবতে পারবি না। ভাবার সময় অনেক পাবি, এখন সরে যা সামনে থেকে। আমি ওকে নিয়ে একটু গরম হয়ে আসি এই শীতের মধ্যে। কথাটা শুনে ইরা তো অনেক লজ্জা পায়। এবার আর আকাশ চুপ থাকে রে, কয়েকটা থাপড় দেয় আদিকে। আদি তো রাগে একদম ফুলে আসে। এইদিকে আবিরও ওখানে থাকা কিছু ছেলেকে মারতে থাকে। এইদিকে মারামারি শেষ পর্যায়ে পুলিশ আসে। ওরা এসেই, তোমরা ছাত্র হয়ে এভাবে মারামারি করা ঠিক না। দেখুন স্যার, এই ছেলেটা জুনিয়র হয়ে সিনিয়রের সাথে খারাপ ব্যবহার করে। ও তো আমাদেরও ছাড়ে না। ঠিক আছে তাহলে তোমরা থাকো, আমি এই আদি বেটাকে ধরে দিয়ে যাই। ভালো করে তেল মালিশ করে আমি ওকে আদব কায়দা শেখাবো। সেটাই ভালো হবে, নিয়ে যান ওকে। এইদিকে পুলিশ আদিকে নিয়ে গাড়িতে উঠবে। তখনই আদি কাউকে কল দেয় আর পুলিশের সাথে কথা বলিয়ে দেয়। পুলিশ অফিসার কিছু কথা বলে আদিকে ফোনটা দিয়ে ছেড়ে দেয়। এতে বাকিরা জিজ্ঞাসা করে বসে, কি ব্যাপার স্যার, আপনি ওকে ছেড়ে কেন দিচ্ছেন? কারণ ওর ভাই অনেক বড় মাফিয়া, আর ওপর থেকে কল এসেছে ওকে ছেড়ে দেওয়ার জন্য, সেজন্য কিছু বলার নেই। তাহলে তোরা দেখলি তো আমার কত পাওয়ার। হ্যাঁ দেখলাম, কিন্তু একটা কথা বলি, পুলিশ তোকে ছেড়ে দিলেও আমরা তো ভুলেও ছাড়বো না, সেজন্য সাবধানে থাকিস। তুই কি মনে করেছিস আমি তোর কথাগুলো শুনে ভয় পেয়ে যাব? সেটা তোর ইচ্ছে, এখন যা তো এখান থেকে।
আদি চলে যায়। এদিকে ইরার এভাবে আকাশের উপর একটু একটু মায়া হতে থাকে, কেননা আকাশ যে ওকে আজকে এইরকম একটা অপমানের হাত থেকে বাঁচালো, এই নিয়ে ইরা তো তানুর মাঝে কথা হতে থাকে। কিছুদিনের মধ্যে ওদের পরীক্ষা শেষ হতে থাকে, আর পরীক্ষার কারণে ইরা আর আকাশের মাঝে ভালোই কথা হতে থাকে। তাহলে আমার উপরে আর রেগে নেই তো? হুম? আরে তেমন কিছু না। আমি তো জানি তোমাকে আমি অপমান কম করিনি, অনেক অপমান করেছি। তার সাথে অবহেলার কথা তো বাদই দিলাম। তারপরও আমার পাশে যে ভাবে দাঁড়িয়েছিস, সত্যি আমি কি বলে যে তোকে ধন্যবাদ দিব তা তো আমি নিজেও জানি না। থাক সেসব কথা। আচ্ছা, আবার কবে দেখা করবি? আমি দেখা করব, তবে 9 মাসের জন্য। ওটাই হয়তো তোর সাথে আমার শেষ দেখা হবে। এরপর আর দেখা হবে কি না জানি না। কেন কেন? হুম হুম, কই যাবি তুই? পরীক্ষার পর তো অন্য ভার্সিটিতে আমি ভর্তি হয়ে যাব। তখন হয়তো আলাদা কোনো শহরে চলে যেতে পারি, তার তো কোনো ঠিকও নেই। ও তাই বল। হ্যাঁ, তোর যদি কোনো কথা বলার সাথে হ্যাঁ, তোর যদি কোনো কথা বলা থাকে, 3 দিন পর দেখা করব। আর ওটাই হবে শেষ দেখা। সেই জন্য কোনো কিছু বলার থাকলে বলে দিস, কেননা পরে হয়তো লেট হয়ে যাবে। আচ্ছা, আমি জানাবো। ওদের কথা শেষ হলে আকাশ চলে যায়। ওখানে ওইদিকে আকাশকে নিয়ে ইরা তো ভাবনার শেষ নেই, বরং সে কথা বেবিকে জানায়। কি বলছিস সেগুলো তুই? আমি ঠিক বলছি রে। কিন্তু তুই কি শিওর? হুম, শিওর। কিন্তু ওকে বলে দিব কি সেই কথা? বলে দে, দেরি কেন করবি? তাছাড়া অন্তত কিছুদিন সময় তো কাটাতে পারবি। কিন্তু একটা সমস্যা আছে এখানে। কি সমস্যা? এরপর এরা বেবিকে সবটা বলে। বেবি সবটা শোনার পর তাও বলে দে, তারপর যা হওয়ার হবে। না, এতে করে কষ্ট আরো বেশি হবে। কিন্তু না বললে তো তুই একাই কষ্ট পাবি। তাও ভালো, সারা জীবন তো ওকে কষ্ট দিয়েই এসেছি। এখন শেষ বিদায়ে আমি না হয় কষ্ট পেতে থাকবো। যা ভালো মনে করিস। এইদিকে আকাশের ট্রেনিংয়ের ডেট চলে আসে। এই খবর শুনে তো ওর বাবা মা অনেক খুশি হয়। দুদিন পর ইরা ও আকাশ দেখা করে। তবে ইরা আজকে শাড়ি পরে এসেছে, কিন্তু আকাশ তা জানে না, কেননা শাড়ির উপরে বোরকা পরা ছিল। সেই জন্য ওকে নিয়ে রেস্টুরেন্টে আসে আর একটা কাপল কেবিন বুক করে। অনেকে হয়তো কাপল কেবিন বুঝে নাই, তবে যারা সিঙ্গেল থেকে ডাবল হয়েছে তারা চিনে থাকবে। আর এছাড়া অন্যরা যদি চিনে থাকে তাহলে সেটা অন্য হিসাব। কি ব্যাপার, কাপল কেবিন কেন নিল? তোমাকে কিছু দেখানোর ছিল। আমাকে আবার কি দেখাবে? এই বলে এরা বোরকা খুলতে যাবে, তখনই এরা বাধা দেয়। আরে কি করছো? আমি ওরকম ছেলে না। তোমার কি মনে হয় আমি ওইসব দেখানোর জন্য কেবিনে নিয়ে এসেছি নাকি? আমি তো এখানে খেতে এসেছি। চিন্তা করো না, খাওয়াবো তো। এই বলে এরা বোরকা খুলতে যাবে, তখনই ইরাকে বাধা দেয়। এভাবে কথা বলতে বলতে ইরা বোরকা খুলে নেয়। এভাবে ইরাকে দেখার পর তো আকাশের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, একদম চুপ করে আছে আর শুধু তাকিয়ে আছে। আকাশের এমন চাহনিতে ইরা এতটাই লজ্জা পায় তা তো বলার বাহিরে। তাও নিজেকে সামলে নিয়ে, কি দেখো এরকম করে? হুম? তোমাকে? কেন, এর আগে কি কখনো দেখো নাই? দেখেছি, কিন্তু এরকম ভাবে তো কখনো দেখিনি। কেমন লাগছে বললে না তো? আমি যে বলার ভাষা আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। জানি তো এরকম কিছুই হবে, তবে চাইলে আমি তা পূরণ করে দিতে পারবো। লাগবে না আমার, আমরা তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে পড়ি। তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিব। নিজে নিজে খাওয়ার মতো হাত তো আমার আছেই, তাহলে তুমি আমাকে শুধু শুধু কেন খাইয়ে দিবে? উফ, এ তো দেখি কিছুই বোঝে না। ওই, তুমি মুভি টুভি দেখো না? হ্যাঁ দেখি তো। ওখানে কি হয় তা কি জানো না? ইরা কথাটা শেষ করবে তার আগেই, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন?
তার আগে ইরাকে থামিয়ে দেয় আর খাইয়ে দিতে থাকে আর ভাবতে থাকে। ভাবতে ভাবতে কখন যে অনেক কিছু হয়ে যায় তা ওরা নিজেরাও ভাবেনি। অনেকটা সময় পর আকাশ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার বাচ্চার মা হতে চাই। আমি তোমার ভালোবাসা পেতে চাই আকাশ। প্লিজ আকাশ, আমাকে ফিরিয়ে দিও না। আমি যে তাহলে বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলবো। এবার আকাশ চুপ থাকতে পারে না, আবারও ইরাকে বুকে জড়িয়ে ধরে। আমিও তোমাকে অনেক ভালোবাসি, তবে তোমাকে আমার জন্য 6 মাস অপেক্ষা করতে হবে। 6 মাস কেন? তার কারণ আছে। ঠিক আছে, তাই করব। তোমার 6 মাস কেন, 6 বছরও আমি অপেক্ষা করব। এই বলে ওরা শেষবারের মতো নিজেদের মধ্যে সময় কাটিয়ে আকাশ বাসায় এসে ওর বাবা মার থেকে বিদায় নিয়ে ট্রেনিংয়ে যায়। আর অন্যদিকে আবিরের সাথে ওর যোগাযোগ হয়নি। মোটামুটি আকাশের গল্প কিছুটা এখানেই শেষ হলো। আসলে অনেকে বুঝতে পারছে না, তারা প্রথম পরের 5 মিনিট পড়লেই বুঝবেন। তাহলে এবার চলুন আমরা জাহাজেই ফিরে যাই। এইদিকে স্যার সবই তো শুনলাম, সত্যি হ্যাঁ আপনার চাচা আপনাদের উপর অনেক অত্যাচার করেছে, কিন্তু আপনার চাচার উপর প্রতিশোধ যে আর নিলেন না, আর নাই ভাবির সাথে আর দেখা করেছেন। সবই বলবো, আগে ট্রেনিং থেকে আসার পর বাকি কাহিনী তো বলবো। এখন তোমরা দেখো কোনোভাবে যোগাযোগ করা যায় কিনা। তখনই আবির আসে ওখানে আর কিছু সিগন্যাল দেওয়ার মতো ধোঁয়া রকেটে পায়। এইগুলো আমরা উপরে চালিয়ে দেব, তাহলে আমাদের খোঁজ পাবে অনেকে। এইদিকে তারা তো সিগন্যাল পাঠাতে থাকে, অন্যদিকে আকাশের পরের বাহিনী বলতে থাকে, তাহলে কিছুক্ষণের জন্য আমরা আবারও 2 বছর পিছিয়ে যাচ্ছি। 2 বছর আগে ট্রেনিং শেষ করা যখন এয়ারপোর্টে আসে তখন ইরাও ওখানে ছিল, আর সাথে আকাশের বাবা মা দুজনেই। ওনাদের দেখে আকাশ জড়িয়ে ধরে। ওনাদের ছেড়ে দেওয়ার পরে এবার ইরা নিজেই আকাশকে জড়িয়ে ধরে। এতে তো আকাশ অবাক হয়, কেননা ওর বাবা মার কোনো রিয়াকশনই নেই এতে। কি ব্যাপার, তুমি এখানে কেন? নতুন করে বিয়ে করে বউ নিয়ে এসেছো নাকি? হুম, যে আমাকে দেখে অবাক হচ্ছ? আমি তা বলিনি। বাবা মাকে তুমি কোথায় পেলে? ওনারা আমাকে তোমার ব্যাপারে বলেছে। তাছাড়া তোমার বাবা মা কিন্তু আমার সাথেই থাকে, আমার বাসায়। আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, সবটা তোকে যেতে যেতে বলবো। ঠিক আছে চলো। গাড়িতে ওঠার পর ওনারা কথা বলতে থাকে। শোন তাহলে, তুই বাসা থেকে যাওয়ার 3 দিন পর ও আমাদের বাড়িতে আসে। তারপর? আমরা তো প্রথমে চিনতে পারিনি, এরপর ও তোর ব্যাপারে সবই বলল। তাছাড়া ও বাবা মা নেই। ও অনেক রিকোয়েস্ট করার পর আমরা আর ফেলতে পারিনি কথা, সেই জন্য ওই দিন ওর সাথেই আমরা চলে এসেছি ওর বাসায়। কিন্তু বিশ্বাস কর, ও একবারের জন্য জানতে চায়নি তুই কোথায় গিয়েছিস। শুধু গতকাল ওকে জানিয়েছি তুই যে আজকে আসবি। তুই জানিস মেয়েটা তোর জন্য পছন্দের সব খাবার রান্না করেছে। কি বলো ইরা, তুমি রান্না করতে পারো? জি স্যার। আমি তো জানতাম না। তুমি জেনে কি করবে শুনি? হুম, তাছাড়া সব কথা বলতে হয় না। ঠিক বলছি না আব্বু? একদম ঠিক বলেছ। বাহ, বিয়ে না হতেই দেখি সম্পর্ক বাঁধিয়ে রেখেছো। তো আগে তো বলতেই হবে, সেই জন্য এখন থেকে বলা শুরু করছি। আচ্ছা, আমি যদি না ফিরতাম? এমন কথা কেন বললে? তুমি তো মনে হয় এখনো জানো না আমি কোথায় থেকে এসেছি আর কোন কাজে গিয়েছি। চিন্তা নেই, সবটা বাসর রাতে শুনে নিব, আর সেটা সারপ্রাইজ হিসেবে ধরে নিব। সেটা এখনো অনেক দেরি। কেন, তুমি কি অন্য কাউকে ভালোবাসো নাকি আবার? ব্যাপারটা তা না। তাহলে কি? আমি 5 দিন পর একটা কাজে যাব, ওই কাজ থেকে 5 দিন পর ফিরে আসব, তারপর আমরা বিয়ে করব। তুমি আগে বিয়েটা করে নাও। এখন না। কেন? পরে সময় হলে ঠিকই জানতে পারবে। ঠিক আছে। ওনারা বাসায় তো চলে যায়। 2 দিন পরে আকাশ বের হয় ব্যাগ নিয়ে। তবে এবার আকাশের মুখে চিন্তার ছাপ, কেননা ও যেখানে যাচ্ছে সেখানে অনেক বিপদ, যা আপনারা গল্পের প্রথম পর্বে পড়ে বুঝতে পারছেন। কি ব্যাপার, তুমি এত চিন্তিত কেন? আছি একটু চিন্তিত। তোমাকে যে কথাটা বলতাম,
আমি ঠিক 5 দিন পর ফিরে আসব। যদি কোনো কারণে না আসি, না আসি বলতে কোথায় যাবে তুমি? সে যে আসতে পারবে না। বললাম তো সবটাই তুমি জানতে পারবে। তবে যাই করো না কেন, ফিরে আসিও আমার বুকে। আমি যে তোমার আশা করে বসে থাকবো। চিন্তা করো না, আমি ফিরে আসব। আকাশ আর সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে হেডকোয়ার্টারে। ওখানে আকাশকে একটা মিশনে যেতে হবে। এই জন্য কী কী করতে হবে তার সবটা বলতে থাকে। সবটা শোনার পর চিন্তা করবেন না স্যার, আমি সবটা দেখে নেব। আমিও তেমনটাই আশা করি। তবে কোনো সমস্যা হলে আমাদের অবশ্যই জি স্যার, জানাবো। এই বলে কয়েকজন সেনা নিয়ে জাহাজে করে বেরিয়ে যায়। আর যখন ওরা অনেকটা পর চলে আসে তখন জাহাজের ওই দুর্ঘটনা ঘটে। তারপর তাহলে স্যার এই ছিল কাহিনী, এই জন্যে আমাদের আর দেখা হয়নি। হ্যাঁ, ঠিক বলেছিস। কিন্তু বিয়ে করে একসাথে আসতেন। হাবিব স্যার তো ঠিকই বলেছে, আপনি বিয়ে করে তারপর আসতেন। আমরা যে মিশনে যাচ্ছি ওটা অনেকটাই ভয়ঙ্কর। যদি ওখানে কিছু একটা হয়ে যায় তাহলে ইরার জীবনটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি চাই না ওর স্বপ্নগুলো তাড়াতাড়ি এভাবে নষ্ট হয়ে যাক। সেই জন্য আমি ওকে বিয়ে করিনি। তার উপরে এরা এখনো জানেই না আমি কি করি। এটা কোনো কথা? এখনো ভাবে কিছু জানে না? জানাবো মিশন শেষ হলে। এখন এই দিকের কি খবর? কোনো সাহায্য কি পেলে? দূরে একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছি। তাহলে সবাই তৈরি হয়ে নাও, আমরা এখান থেকে বের হব। তবে মিশনের জন্য যা যা লাগে সবটা নিয়ে নাও। ঠিক আছে, তাই করি। ওরা সবটা ঠিক করতে থাকে। 10 মিনিট পর একটা হেলিকপ্টার এসে জাহাজের সামনে ল্যান্ড করে। তারপর ওরা ওখানে উঠে পড়ে। তারপর বাকিরা মিলে মিশনের উদ্দেশ্যে রওনা দেয়। তোমরা কিন্তু সাবধানে থাকবে। কোনো রকম কিছু দেখলে আমাকে জানাবে। সেটা তো জানাবো, আগে হেডকোয়ার্টারে জানাতে হবে সব কিছু। তারপর ওরা সবটা জানায় হেডকোয়ার্টারে কল দিয়ে। কি বলো আকাশ, এটা কিভাবে সম্ভব? আমি তো নিজেও বুঝতেছি না কিভাবে এটা সম্ভব। তোমাদের সাথে যারা গেল তাদের মধ্যে কেউ এই কাজটা করেনি তো? তেমনটা সম্ভব না। হতেও তো পারে। স্যার, কেউ নিজের মৃত্যু এভাবে ডেকে আনবে না। কারণ জাহাজে থাকা কেউ যদি করত তাহলে তো সে জানে এতে তার নিজেরই মৃত্যু হবে। তাহলে কেউ কেন করবে? তবে ওই লিস্ট থেকে একজন লোক এখনো বাইরে। ওকে যদি একবার খুঁজে বের করতে পারি তাহলে আর আমাদের কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, তোমরা তাহলে মিশনে মনোযোগ দাও। আমি ততক্ষণে ওকে খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছি। ঠিক আছে, তাই হবে। এইদিকে আপনারা হয়তো ভাবছেন সে ছেলেটাকে যে জাহাজের এইরকম অবস্থা করেছে। তা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে থাকুন, কেননা জানতে পারবেন খুব সহজে। এইদিকে চলুন, আকাশ ওদের নিয়ে কোথায় যায় সেটা আমরা দেখি। স্যার, আমরা কোন জায়গায় যাব? এখান থেকে আর 15 কিলোমিটার দূরে আমরা একটা আইল্যান্ডে নামবো। তারপর ওখানে বাকি কাজ। তবে সাবধানে থাকবে তোমরা। কেন স্যার? আমরা যেখানে নামবো ওই জায়গায় হাতিয়ার দিয়ে ভরা। সেজন্য তোমরা সাবধানে থাকবে, কেননা ওরাও আমাদের উপর অ্যাটাক করবে। কিন্তু স্যার, আমাদের কাছে যে হাতিয়ার তা দিয়ে ওরা কি পারবে? যাই কিছু হয়ে যাক না কেন, আমাদের ফিরতেই হবে বাসায়, তা ওদের মারার পর। তোমরা এবার আসো আমার সাথে। এইদিকে ওরা ওখান থেকে নেমে এক এক করে বাকিদের মারতে থাকে। তবে ওখানে যা হাতিয়ার পায় সবাই নিয়ে ওরা চলে আসে হেডকোয়ার্টারে। ওখানে আকাশ আসার পর আকাশ, তুমি ঠিক আছো তো? জি স্যার, আমি তো ঠিক আছি। কিন্তু স্যার, ওই লোকটাকে কি খুঁজে পেলেন? ওকে তো এখনো খুঁজে পাইনি, তবে ওর ছবি আছে। দেখান তো ছবিটা আমাদের। এরপর আকাশ ছবিটা দেখতে থাকে। ছবি দেখা তো আকাশ, ছবি দেখেই তো আকাশ চিনে যায় কি হতে পারে। এইদিকে স্যার, আপনারা কি আমাদের বিপদ সংকেত ওইগুলো দেখেই হেলিকপ্টার পাঠিয়েছেন নাকি আরও আগে? দেখো, তোমরা কোন জায়গায় যাবে সেসব তথ্য তো আমাদের কাছে থাকে। তাছাড়া যখন তোমার পুরো জাহাজ বন্ধ হয়ে যায় তখনই রাডার থেকে তোমাদের জাহাজ চলে যায়। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো কাজে দেয়নি। কোনোভাবেই তোমাদের সাথে যোগাযোগ করে উঠতে পারিনি। 1 ঘন্টা পর আমাদের মনে হলো তোমরা কোনো না কোনো ঝামেলায়
বিপদকে পড়েছো, সেই জন্য আমি হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থা করি। কিন্তু হেলিকপ্টার তোমাদের লোকেশন খুঁজে পাচ্ছে না, কেননা ঢেউয়ের কারণে তোমাদের লোকেশন চেঞ্জ হয়ে যায়। তার উপর অন্ধকার ছিল, সেজন্য খুঁজতে তো সময় লাগবে একটু। পরে তোমাকে ধোঁয়া বোমা দেখে খুঁজে পায়। সত্যি স্যার, আপনি যদি সময় মতো হেলিকপ্টার না পাঠাতেন তাহলে হয়তো এত কিছু আর সম্ভব হতো না। দেখো, তোমাদের বিপদ থেকে বাঁচানো আমাদের দায়িত্ব। তবে আমি 1 মাস পরে রিটায়ার করব, সেজন্য তোমার জন্য একটা সুখবর আছে। কি সেটা? সেটা এখন বলবো না, তখনই জানতে পারবে। এখন তুমি বাসায় যাও আর তোমার বিয়ের কাজটা সেরে নাও। আমার সাথে আবির? আবিরকে পাঠাতে পারবেন? আবির কেন? এরপর ওর স্যারকে সবটা বলে। সবটা শুনে ঠিক আছে, তবে আবিরকে 3 দিনের ছুটি দিলাম, আর আকাশ তোমাকে 10 দিনের দিলাম ছুটি। তোমরা ততদিন এনজয় করো। ধন্যবাদ স্যার। এদিকে আকাশ যে যার বাসায় চলে আসে। বাসায় এসে আকাশ বিয়ের কাজ শুরু করে দেয়, কেননা ওদের বেশি লেট করলে চলবে না। আকাশকে দেখে ইরা তো অনেক খুশি হয়, খুশিতে সবার সামনে জড়িয়ে ধরে। তোমার কি কখনো লজ্জা শরম হবে না? আমি আবার কি করলাম? বাবা মার সামনে এগুলা কেউ করে, তাছাড়া নিজের শ্বশুর শাশুড়ির সামনে। লজ্জা কেন করবে? তাছাড়া তোমাকে এই সব নিয়ে ভাবতে হবে না। আজকের দিনটা তুমি রেস্ট করবে, আর কালকেই আমাদের বিয়ে। ঠিক আছে, আমি তাহলে রুমে গেলাম। পরের দিন ওদের বিয়ে হয়। বিকেলে ওরা নিজেদের মধ্যে কাজ করতে থাকে। এইদিকে আবির আর বেবি বাসার ঘর সাজিয়ে রাখে ফুল দিয়ে। রাতে ওরা যখন ঢুকতে যাবে, আমাদের পাওনাটা দিয়ে তারপর ভিতরে যাও। সাথে আমারও। আমার যতদূর মনে পড়ে, আমি কখনো তোমাদের থেকে কোনো ডলার নেইনি। তাহলে আমার কাছে তো পাওনা থাকার কথা না। আকাশ, তুমি কি নিয়েছো? কই, আমিও তো নেইনি। দুজনেই যখন নেইনি, তখন ডলার পাওনা থাকে কি করে? আমি এখনকার কথা বলেছি। আমিও এখন কার কথাই বলছি। আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলতেছি, মানে হলো তোমাদের জন্য এত সুন্দর করে বাসর ঘর সাজালাম আমরা, তার জন্য তো লাগবে। ঠিক আছে, ওদের কিছু ডলার দিয়ে দাও। আবিরকে ওরা $1000 দেয়। আবির আর বেবি ওটা নিয়ে ওর রুমে যায়, সাথে ডলার ভাগাভাগি করে নেয়। অন্যদিকে ইরা আর আকাশ রাতের বেলায় ওরা দুজনেই রুমে আসে। এইদিকে ইরা ঘোমটা দিয়ে বসে আছে। আকাশ রুমে আসতেই পা ধরে সালাম করতে যাবে, তখনই আটকে দেয়। কি ব্যাপার, সালাম কেন করতে দিচ্ছ না? মাথা নিচু করে সালাম করা ঠিক না, তাছাড়া সালাম করতে হবে না। চলো আমরা গল্প করে সারা রাত কাটিয়ে দেই। কি বলো? তাহলে ঘুমাবো কখন? আর রোমাঞ্চ করব বা কখন? ওইগুলো বাকি দিনগুলোতেও করা যাবে। জি না, বাসর রাত প্রতিদিন আর আসে না, ওটাকে স্মরণীয় করে রাখতে হয়। তুমি তো চাইলে আমি প্রতিদিনই বাসর করতে রাজি। কিন্তু আজকের মতো ফিলিংস আর পাবো না। সমস্যা নেই, মাত্র 11টা বাজে। এখন আমার জন্য কি কি এনেছো তা আগে দাও। এরপর ইরাকে একটা হার পরিয়ে দেয় আর বুকে জড়িয়ে নেয়। তার সাথে না থাক, ওইগুলো বলা যাবে না। এবার বলো তোমার পরিচয় কি, আর তুমি কি কি করো? তারপর আকাশ সবগুলো বলতে থাকে। সবটা শুনে ইরাতে খুশি হয়, যা বলার বাহিরে। সবটা শুনে আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমাকে সারপ্রাইজ দিব বলে এতগুলো বছর ধরে কিছুই জানাইনি, কিন্তু গত 4 দিনের ঘটনা বললে তো তুমি কেঁদেই দিবে, সেজন্য আর বলবো না। তুমি তো এমনিতেই আমাকে কাঁদিয়ে দিলে। কখন আমি কাঁদালাম তোমাকে? ভালো করে তাকিয়ে দেখো, তারপর বাকিটা তুমি নিজেই বুঝতে পারবে। আকাশ তাকাতেই বুঝতে পারে, সেই জন্য আর কিছু বলছে না। তুমি থেমে গেলে কেন? বলো তুমি, কষ্ট হবে না আমার? এরপর জাহাজের সব ঘটনাই বলতে থাকে। সবটা শুনে ইরা তো এবার কান্না করার মতো অবস্থা হয়ে যায়। কি বলো, তোমাদের সাথে এরকমটা কেন করলো? সেটা তো জানি না, হয়তো পূর্বের কোনো প্রতিশোধ নেওয়ার জন্য এরকমটা করেছে। কিন্তু আমার যে অনেক ভয় করছে। ভয় পেও না, কিছুই হবে না আমার। চলো দুজনে ফ্রেশ হয়ে
ঘুমিয়ে পড়ি। আমি আর পারছি না নিতে। ঠিক আছে চলো। তারা দুজনে তো ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে পাঠক পাঠিকাগণ, আপনারা এখানে খারাপ কিছু ভেবে নেবেন না, কেননা ওদের বাসির রাত নিয়ে অনেক কথাই বলা হয়েছে। সেই জন্য আপনারা পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করবেন, কেননা আমি পজিটিভভাবেই বলেছি, তাই আপনারা সব কিছু পজিটিভভাবে নিয়ে চিন্তা করবেন। পরের দিন সকালে আকাশ, ইরা আর বেবির সাথে আবিরকে নিয়ে শপিংয়ে আসে। তোরা এসেছিস, সেখানে আমাদের কেন আনলি? সেটা তো আমারও কথা, আমাদের এভাবে কেন নিয়ে আসা হলো? তোরা নিজেদের পছন্দ মতো কিছু কিনে নিবি। আমরা কেন কিনবো? দেখ, আমি সবই জানি। তুই যে আবিরকে ভালোবাসছিস সেটা আমি খুব ভালো করেই জানি। তুই কি করে জানিস? বলার কি দরকার? তোরা এই কয়েকদিনে যা করলি তাতে যে কেউ বুঝবে। তাছাড়া অল্পের জন্য তো আমার বাসর ঘরে তোরাই বাসর করে নিতি। তুই কি করে জানলি এত কিছু? সেটাই তো আমি বুঝলাম না। সবটা জানতে হবে না? এইদিকে ওরা শপিং করতেছে, ওদের শপিং করা প্রায় শেষ। তখন আকাশ কারোর সাথে ধাক্কা খায়, সেই জন্য তাকে দেখার জন্য পিছনে তাকায়। তাকে দেখে রাশেদ দাঁড়িয়ে আছে। রাশেদকে দেখে আরও তো চমকে যায়, কেননা এতগুলো বছর পর রাশেদকে ওরা দেখলো, সেই জন্য। আরে ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? তা আমার কথা কি জিজ্ঞেস করবে না? পিছন থেকে সবটা বলে মোমো বের হয়। মোমোকে দেখে আকাশ তো অনেক খুশি হয়। মোমো কম না, সেই জন্য ওখানে আকাশকে জড়িয়ে ধরে। আর এতে ইরার মুখটা তো দেখার মতো ছিল। কি রে, এত বছর পর কোথায় থেকে বের হলি? আর কি, বাকিরাও তো দেখি এখানে। তা কোথায় পেলি কলেজ লাইফের বন্ধুগুলোকে? আপু, তোমার সাথে পরিচয় করিয়ে দেই। ওদের সবাইকেই তো আমি চিনি, নতুন করে আবার পরিচয় করিয়ে দিবি কি করে? এর বাইরে আরেকটা পরিচয় আছে। কি সেটা শুনি? এরা আমার বিবাহিত স্ত্রী। সিরিয়াস? আমি তো বিশ্বাসই করতে পারছি না। রাশেদ, তোর কি বিশ্বাস হয়? আমারই তো বিশ্বাস হয় না, কিন্তু কিভাবে কি? আচ্ছা, আমরা কফি খেতে খেতে সব কাহিনী শুনবো। সেটা তো মন্দ হয় না। ওরা গেল কফি শপে, ওখানে বসে আড্ডা দিতে থাকে। তখন আকাশ ওর কাহিনীগুলো এক এক করে বলতে থাকে। কীভাবে কি কি হলো না হলো এগুলো নিয়ে আলোচনা করতে থাকে। সবই তো বুঝলাম, কিন্তু তুমি কি এটা জানো তুমি কতটা লাকি যে তুমি আকাশের মতো একটা ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পেলে? হ্যাঁ আপু, আমি সত্যি অনেক লাকি। কিন্তু আপু, আপনি কি এখনো সিঙ্গেল আছেন নাকি বিয়ে করেছেন? আমি বিয়ে করেছি 1 বছর আগে। কি বলো আপু, তুমি বিয়েও করলে? কিন্তু আমি তো দাওয়াতও পাইনি। তুই তো তখন ট্রেনিং করেছিলি, সেই জন্য জানিস না। আচ্ছা আপু, দুলাভাই কোথায়? এই তো আমাদের পাশেই বসে আছে। কে এসে? কে আবার? রাশেদ। ওরা তো সবাই অবাক হয়ে যায়, কেন ওরা সবাই জানে মোমো আর রাশেদ ভালো বন্ধু, কিন্তু ওরা যে বিয়ে করবে তা ওরা বুঝতেই পারেনি। বিশ্বাস করেন, আমি তো বুঝলামই না কিভাবে কি হলো। এত কিছু জেনে আর কি করবি? এখন ওর সাথে পরিচিত হয়ে নে। নতুন করে আর কি পরিচয় হব বলেন আপু? সে সবই তো পুরনো। কি? আমি পুরনো? কারণ আমরা প্রায় 5 বছর ধরে একে অন্যকে চিনি। সেখানে নতুন করে আর কি বলবো? সেটাও তো ঠিক। আচ্ছা, তোমরা কোথায় উঠেছ? আকাশ, তোমার চাচার কি খবর? ওনার তো কোনো খোঁজই পাচ্ছি না। পাবে কি করে? উনি তো এখন বাসা থেকেই বের হতে পারছেন না। মানে আমি আর মোমো মিলে তোমার চাচাকে মেরেছি। মানে ওনাকে কেন মারলেন? বারে, উনি আমাকে মেরেছে, সেই জন্য আমি আর মোমো মিলে ওনার বাসায় এসে সব ভেঙে ফেলি। তারপর ওনার পায়ে বাড়ি মেরে হাসপাতালে দিয়ে আসি, কিন্তু এরপর আর কোনো যোগাযোগ হয়নি। আমি তো ভেবেছিলাম ওনাকে নিজে হাতে শাস্তি দিব, কিন্তু সেটা তো আর হলো না। আকাশের নাম্বার দেয়, তবে এবার এরা একটু রাগ করেনি, কেননা মোমো এখন বিবাহিত, সেই জন্য এরার ভয় কিছুটা গেল। আসলে কি বলুন তো, একটা মেয়ে তার স্বামীর পাশে নিজের আপন বোনকেও সহ্য করতে পারে না, সেখানে বাকিটা তো আপনারা জানেনই। তার সাথে আরও অনেক গল্প পরেও বুঝতে পারছেন এটাই নিয়ম, যে যাকে যত বেশি ভালোবাসে সে তখন ওই ব্যক্তিটার পাশে অন্য কাউকেই সহ্য করতে পারে না। চলুন এবার গল্পে ফিরে যাই। আমরা তাহলে এখন চলি, তোমরা নিজেদের খেয়াল রেখো।
ঠিক আছে আপু, আপনারাও নিজেদের খেয়াল রাখেন। রাখবো ভালো করে। এই বলে মমর মাথায় টোকা দেয়। আসলে বন্ধুদের মধ্যে এগুলো স্বাভাবিক, কিন্তু ওদের দেখে কেউ বলবে না ওরা যে স্বামী স্ত্রী। এদিকে ওদের এই মুহূর্তগুলো অন্য কেউ তার ক্যামেরায় রেকর্ড করে নেয়, কিন্তু সে কে তা আপনারা জানতে পারবেন কিছুদিন পর। আকাশ, তুমি আবার কবে ফিরবে? এই তো 6 দিন পরেই। এত তাড়াতাড়ি তুমি চলে গেলে, আর একা একা থাকবো কি করে? যদি তুমি রাজি থাকো আমার সাথে আসতে পারো। সত্যি বলছো? সত্যি বলছি, কিন্তু তুমি তো সমুদ্র অনেক ভয় পাও। সেটা তো পাই, কিন্তু তাও আমি যাব। ঠিক আছে, আমরা তাহলে একসাথে যাব। এদিকে ওরা বাকি 6টা দিন কিভাবে যে কাটালো তা ওরা নিজেও জানে না। তবে এই 6 দিনে আকাশ ইরাকে এত বেশি জ্বালিয়েছে তা বলার বাহিরে ছিল। এইদিকে স্যার, একটা কথা বলার ছিল। কি কথা বলো? এরপর আকাশ সবটা বলে, সবটা শোনার পর কিন্তু আকাশ, তুমি তো পরিবার নিয়ে যেতে পারো না। এটা তো অন্যায় আর রুলসের বাইরে। তার উপর তোমরা যাবে আর নৌসেনা নিয়ে। ওদের মধ্যে তুমি নিজের স্ত্রীকে রাখবে কি করে? আসলে আমি কি বলতে চেয়েছি সেটা তুমি আশা করি বুঝতে পেরেছো। জি স্যার, কিন্তু অন্য কোনো উপায়ও কি নেই? আছে। তুমি চাইলে আমাদের পার্সোনাল যেটা আছে ওটা নিয়ে বেরিয়ে যেতে পারো, তবে 2-3 দিনের ভিতরে ফিরে আসতে হবে। ঠিক আছে, তাই হবে। তবে এবার কিন্তু আগেরবারের মতো কোনো ঝামেলা না হয়, কেননা পরিবার নিয়ে যাব। তাছাড়া এবার দূরে যাব না, ধারের কাছেই থাকবো। তার সাথে আপনি নজর রাখবেন। কোনো কারণে যদি 10 মিনিটের জন্য আমাদের মধ্যে কন্ট্যাক্ট বা সিগন্যাল না পান, তাহলে হেলিকপ্টার পাঠিয়ে দিয়েন। চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। ধন্যবাদ স্যার, তাই হবে। 2 দিন পরে হীরাকে নিয়ে বেরিয়ে পড়ে। ওই দিনটা ওরা অনেক মজা করে। পরের দিন হঠাৎ বুঝতে পারে ওদের উপরে কেউ ফলো করতেছে, কিন্তু তাও ওরা শিওর না। এখন তাহলে কি করব? একটা কাজ করা যায়, এই গ্যাজেটের সাহায্যে আমরা এখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে কি না সেটা খুব ভালোভাবেই জানতে পারবো। ঠিক আছে, তাই হবে। ওরা ওই গ্যাজেট লাগিয়ে বসে থাকে আর অপেক্ষা করতে থাকে। কয়েক ঘন্টা পরে এখানে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। এই লোকটাকে আমাদের পেছনে কেন লেগে আছে? সেটা তো পরে জানতে পারবো, আগে আমি হেডকোয়ার্টারে কল দিয়ে সবটা জানিয়ে দেই। এইদিকে সবটা তো জানায়, অন্যদিকে একে একে ওখানে আরও অনেক লোকের আগমন হতে থাকে। এদিকে ইরাকে নিয়ে আকাশের তো ভয়, কেননা আকাশ চাইলে একাই ওদের মোকাবিলা করতে পারবে, কিন্তু ইরার সাথে থাকলে তা সম্ভব হবে না, কেননা ইরার সুরক্ষার জন্য কোনো কিছুই সম্ভব করা হবে না। সেই জন্য এখানে একটা সিক্রেট রুম আছে, তুমি ওই রুমে অপেক্ষা করো, আর ওই রুম থেকে তুমি সবটা দেখতে পারবে। সাথে এই লাইফ জ্যাকেট পরে নাও, তাহলে এটা তোমাকে পানিতে ভেসে থাকতে সাহায্য করবে। কিন্তু ভয় হচ্ছে আমার। ভয় পেও না, তুমি বিপদ দেখলে এই বাটনটা চাপ দিলে এই জানালাটা খুলে যাবে। এরপর তুমি বাইরে চলে আসতে পারবে। তুমি সাবধানে থাকিও। ইরাকে ভিতরে রুমে রেখে বাইরে এসে ওদের সাথে মারামারি করতে থাকে। সাথে গুলি তো হতেই থাকে, একে একে ওদের কিছু লোক মারা যায়, কিন্তু আকাশের গুলি শেষ হয়ে যায়। ওইদিকে ওরা এখন 5-6 জন এখনও বেঁচে আছে, কি করবে বুঝে উঠতে পারছে না। সেই জন্য হেডকোয়ার্টারে আবারও কল দেয়। কত দূর হেলিকপ্টার? টেনশন নিও না, আর মাত্র 5 কিলোমিটার দূরে। ওর আসতেই আর কোনো সমস্যা হবে না। তুমি ঠিক আছো তো? আমি এখন পর্যন্ত ঠিক আছি, তাছাড়া আমার কাছে বুলেটও শেষ। ওরা এখনও 5 জনের মতো বেঁচে আছে। ওরা যে কোনো সময় আমাদের বোটে উঠে যাবে। তোমরা একটা কাজ করো, বেডটাকে পিছনে ঘুরিয়ে আসার চেষ্টা করো। বোটটাকে পিছনে ঘুরিয়ে আসার চেষ্টা করো, তাহলে হেলিকপ্টার তাড়াতাড়ি চলে আসতে পারবে। কিন্তু স্যার, ওরাই তো পিছনে আমরা যেতেও তো পারবো না। তোমাদের কাছে তাহলে কিছুক্ষণ অপেক্ষা করো, হেলিকপ্টার তোমাদের কাছেই এসেছে। 2 মিনিট না যেতেই হেলিকপ্টার চলে আসে, সাথে আবিরও আসে। কেননা এরকম পরিস্থিতিতে আবির তো বসে থাকবে না, সেই জন্য হেলিকপ্টার থেকে শত্রুদের উপর গুলি করতে থাকে। এতে ওদের 2-3 জনের মতো মারা যায়, কিন্তু ওদের মেন লিডার ওখান থেকে পালিয়ে যেতে থাকে। আবির ওর পিছনে যাবে, তখনই ওকে থামিয়ে দেয় ইরা। ওর পেছনে যেতে হবে না, আমরা আগে
বাসায় ফিরে যাই। এখানে আমি আর এক মুহূর্তও থাকবো না। ঠিক আছে, এখন হেলিকপ্টারে উঠে বসেন। ওরা বসার পর চলে যায় বাসায়। অন্যদিকে ইরাকে তুলে নিয়ে না আসতে পারায় অনেক আপসেট হয়ে আছে গল্পের ভিলেন। খেরো না আসে অনেক কিছু করে ইরাকে তুলে নিতে পারছে না। তোমার উপরে অ্যাটাকগুলো হচ্ছে নাকি আমার উপরে, কিছুই তো বুঝতে পারছি না। তুমি ভয় পাচ্ছ কেন? তোমার উপরে কোনো তোমার উপরে কেন হতে যাবে? তারপরও তোমাকে নিয়ে তো আমার চিন্তা। তোমার কিছু হয়ে গেলে আমি থাকবো কি করে বলো? ভয় পেও না, একদম কোনো কিছুই হবে না। তাছাড়া আমার তো ব্রেকআপ টিম কাজ করে, সেজন্য তোমাকে এত ভাবতে হবে না। তুমি তো আজকেই ফিরে যাবে। হ্যাঁ, যেতে হবে। আচ্ছা যাও তাহলে, সাবধানে। এখান থেকে বের হয়ে হেডকোয়ার্টারে আসে। ওখানে আকাশকে দেখে আকাশ, তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? ওই হামলাটা না হলে তো সবই ঠিক ছিল। এখন তো তুমি বরাবর এখানেই থাকতেছ, সেজন্য চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা বলো? স্যার, এবারের হামলাটা হয়েছে আমাদের দুজনেরই উপর। কি বলছো কি? জি স্যার, আমি ঠিক বলছি। কেননা এরপর সবটা বলতে থাকে সবটা শোনার পরে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বাসায় সিকিউরিটি ব্যবস্থা করে দিচ্ছি। তার সাথে তোমার বাসা থেকে তো মাত্র 5 মিনিট দূরেই পুলিশ স্টেশন। কোনো হামলা হলেই ওরা পুলিশ স্টেশনে খবর তো পাঠাবে, সাথে ওরাও মোকাবেলা করবে। ধন্যবাদ স্যার, অনেক বড় একটা উপকার করলেন। আমার মাথা থেকে পুরো টেনশনই কমিয়ে দিলেন। কি যে বলো না আকাশ, তোমাদের খেয়াল রাখাই তো আমাদের দায়িত্ব। তুমি তাহলে কাজে মন দাও। ধন্যবাদ স্যার। এর পরের কাজটা কি হবে? তুমি সবেমাত্র বিয়ে করেছো, সেই জন্য তোমাকে আমি এখন মিশনে পাঠাবো না। তাছাড়া তোমাকে এখন থেকে মিশনে যেতে হবে না তেমন একটা। কেন স্যার, কোনো সমস্যা হয়েছে কি? বললাম না তোমার জন্য সারপ্রাইজ আছে, সেটা তুমি পেয়ে গেলে। তোমাকে কিছু করতে হবে না, সেজন্য তোমাকে এখন আর সমুদ্রে যেতে হবে না। তুমি এখন থেকে মোটামুটি এইগুলো সামলাও। ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলবেন। এইদিকে মোটামুটি সব ভালোই চলতে থাকে। তখনই মম আকাশকে কল দেয়। আকাশ, আকাশ কোথায় তুমি? কি ব্যাপার আপু, কিছু কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছেন কেন? কে বা কারা জানি রাশেদকে তুলে নিয়ে গেছে। এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না। কোন দিকে নিয়ে গেছে? মম ঠিকানা বলে, কিন্তু ওই ঠিকানার শেষ প্রান্তে তো সমুদ্র। ওই প্রান্তে তো সমুদ্র। কিন্তু ওরা ওখানে কেন নিয়ে যাবে? এটাই এটাই তো বুঝতেই পারছি না। কোনো চিন্তা করবেন না, আমি এখনই সবটা দেখতেছি। যাই করো একটু তাড়াতাড়ি করো না, না জানি ওরা রাশেদের সাথে কি করে বসে। আপু, কাঁদবেন না, আমি কোস্ট গার্ডদের জানাচ্ছি, আর আমি নিজে ওখানে যাচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেভাবেই হোক ভাইয়াকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনবো। এইদিকে আবিরকে জানায় বিষয়টা। ততক্ষণে আকাশ নিজেও বেরিয়ে পড়ে। এইদিকে ইরা কল দেয় রাত হয়ে যাওয়ায়। তখন ওকে সবটা বলতে থাকে। যাই করো না কেন, সাবধানে করিও। চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। তুমি ঘুমিয়ে পড়িও, আমি এই দিকটা সামলে নিয়ে তারপর আসতেছি। আচ্ছা, নিজের খেয়াল রেখো। এইদিকে আকাশ তো সবটা নিয়ে চলে আসে সমুদ্রের ধারে। ওখানে কিছু নৌসেনায় দাঁড়িয়ে আছে। তোমাদের যে বলেছি, খেয়াল রেখেছো তো? স্যার, এখানে তো কেউ আসেনি। তাছাড়া এখানে তো চেকিং করা ছাড়া কেউ চাইলেও আসতে পারে না। অন্য কোনো পথ কি নেই? পথ তো আছে, কিন্তু ওই পথে তো কেউ রাতের বেলায় তো দূরের কথা, দিনের বেলাও যেতে ভয় পায়। ওই পথটা এখান থেকে কতটুকু দূরে? বেশি না স্যার, মাত্র 20 মিনিট লাগবে যেতে। তাহলে এভাবে বসে না থেকে যা যা লাগবে সবটা নিয়ে চলো আমার সাথে। ওরা একটা বোট নিয়ে চলে আসে জায়গায়। তখন ওরা কিছু লোককে দেখে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। ওরা তো চলে যাচ্ছে। ওদের কাজ শেষ, সেজন্য ওরা চলে যাচ্ছে। একটা কাজ করো, রাডার অন করে দেখো আমাদের আশেপাশে আর কোনো বোটের দেখা মেলে কিনা। জি স্যার, দেখতেছি এক্ষুনি। ওরা চালাতে থাকে আর সবটা দেখতে থাকে। তখন ওরা দেখতে পায় ওদের থেকে কিছু দূরে একটা বোট রাডারের ভিতর পড়েছে। যত তাড়াতাড়ি পারো ওই বোট ফলো করো। আর বাড়তি জ্যাকেট নিয়েছো তো?
জি স্যার, সবই নেওয়া হয়েছে। ওরা নিজেরাও প্রায় রডারের কাছে চলে এসেছে, যা ওই বোর্ডটা কিছু লোক বুঝতে পারছে। স্যার, ওরা তো আমাদের দিকেই আসছে। আরে ওরা হয়তো গার্ড, রাতে পাহারার জন্য এসেছে। ওরা অনেক দ্রুতভাবে এগিয়ে আসতেছে, মনে হচ্ছে ওরা আমাদের ব্যাপারটা জেনে গেছে। তোরা তাকিয়ে না থেকে তাড়াতাড়ি করে চালা। ওরা যদি ধরতে পারে তাহলে এই পানিতেই ওরা ছেড়ে দেবে, পরে তো আমাদের ডুবেই মরতে হবে। এইদিকে ওরা যত দূরত্ব পারে চালাতে থাকে, তা আবার নৌসেনায় বুঝে যায়। স্যার, ওরা তো দেখতেছি অনেক জোরে চালাচ্ছে। কারণ ওরা তো বুঝে গেছে আমরা ওদের ফলো করতেছি। একটা কাজ করো, মাইক দিয়ে সাউন্ড করে ওদের থামতে বলো। মাইক দিয়ে ওদের থামতে বলে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না, কেননা ওরা থামছে না। স্যার, আমরা গুলি করা শুরু করে দেব নাকি? এমনটা করা যাবে না, ওখানে একজন লোক আছে, ওই লোকটা আমার জীবিত চাই। যদি গুলি চালাও তাহলে ওই লোকটারও লেগে যেতে পারে। তাহলে কি আমরা চুপ করে থাকবো? না, আমরা নিশানা করে এক এক করে সবাইকে মারার চেষ্টা করো। তাই হবে স্যার। এরপর এরা এক এক করে নেশা করে, কিন্তু পানি ঢেউয়ের জন্য কোনো কিছু আর হয়ে ওঠে না। এই দেখে একটু পর, স্যার, ওরা তো গুলি করে আমাদের 3 জনকে মেরে ফেললো। আচ্ছা, আজকে যাকে অপহরণ করে নিয়ে যাওয়ার ছিল তার জন্য আসেনি তো? এটাও হতে পারে। এখন কি করব বলেন? তাড়াতাড়ি করে লোকটাকে পানিতে ফেলে দাও। স্যার, তাহলে তো ওরা পুরো বুটকেই উড়িয়ে দিবে। ওদের মাত্র একটি বোট, যদি আমরা ওকে ছেড়ে দেই তাহলে ওকে বাঁচাতে ওরা বোট থামাবে, আর ততক্ষণে আমরা অনেক দূরে চলে যেতে পারবো। বুদ্ধিটা তো সেই। এরপর ওরা তাই করলো, ঠিক তেমনই চললো। রাশেদকে বাঁচাতে আকাশ বোর্ড থামিয়ে দিল আর রাশেদকে তুলে নিল। রাশেদ, তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক আছি, তবে একটু পানি খেয়ে নিয়েছিলাম। স্যার, ওরা তো চলে গেল। ওরা মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হলো রাশেদকে বাঁচানো। তবে এবার ওদের ধরতেও পারবো না, কারণ ওরা অনেক দূরে চলে গেছে। ওদের এখন আর ধরা যাবে না, সেজন্য ফিরে চলো। আর ওই বোট কোন জায়গায় এসে থামে এর ডিটেলস আমার লাগবে। চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে সব কিছু। রাশেদকে নিয়ে আসতেই তখন রাশেদ ওদের সবটা বলতে থাকে। সবটা শুনে আরও শিওর হয়ে নেয়। বস বস, আমরা এই ছেলেটাকে নিয়ে আসতে পারিনি, পথেই আনছিলাম, কিন্তু একটা হরমজাদা এসে নিয়ে চলে যায়। আমরা অনেক চেষ্টা করে পালিয়ে এসেছি। এইদিকে ওদের বস তো কোনো কিছুই বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে আর ওদের কথা শুনতেছে। বসের চুপচাপ থাকতে দেখে ওরা কিছুটা ভয় পায়, সেই জন্য ওখান থেকে চলে যায়। অন্যদিকে আকাশ রাশেদকে নিয়ে চলে আসে বাড়িতে। মমতা রাশেদকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? তোমার শরীর এমন ভেজা কেন? একসাথে এতগুলো প্রশ্ন করলে উত্তর দেব কি করে? মাত্র 3 প্রশ্ন, তুমি এতগুলো দেখলে কোথায়? রাশেদ এরপর সবটা বলতে থাকে। সবটা শুনে মমর তো আরও বেশি কান্না পায়। বাচ্চা মেয়েদের মতো কান্না করতেছো কেন বলো তো? সে তুমি বুঝবে না। তোমরা গিয়ে শুয়ে পড়ো, আমিও এখন বের হব। কোথায় যাবে তাও এত রাতের বেলা? এই আর কি, এমন রাত হলো। তাছাড়া আমি তো একা আসিনি, সাথে নৌসেনারা আছে। সত্যি আকাশ, তোমাকে কি বলেছে ধন্যবাদ দিব তা আমি বলে বোঝাতেই পারবো না। আচ্ছা আপু, এটা কোনো কথা? তুমি নিজেই তো আমাকে কত বিপদ থেকে বাঁচাতে, সেটা কি ভুলে গিয়েছো নাকি? আমি সত্যি আকাশ, তোমার মন অনেক বড়, নয়তো তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এত রাতে বেরিয়েই পড়তো না। এভাবে লজ্জা দিবেন না, আমি তাহলে আসি এবার। ওরা ওখান থেকে বের হয়ে কিছু দূর আসতেই, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? কিছু দূর আসতেই ওদের গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। কিন্তু ওদের কাছে বাড়িতে তো চাকা আছে, কিন্তু চাকা খোলার যন্ত্র নেই। স্যার, কি হচ্ছে এসব? জায়গায় জায়গায় শুধু বিপদ আর বিপদ। আমি নিজেও বুঝতে পারছি না কি করব, কি হচ্ছে এইসব। আমাদের ফলো করবে কে এখানে? কেউ তো একজন আছে যে আমাদের সব খবর ওই লোকটাকে দিচ্ছে। কাকে স্যার? যে আমাদের সাথে ট্রেনিং করে আমাদের বিপদ ডেকে নিয়েছিল? ঠিক ধরেছ। এইদিকে রফিক আর রকি ওখানে পাশাপাশি ছিল। ওরা আবারও
আক্রমণ করে বসে। কিন্তু এবার আকাশদের কাছে কোনো হাতিয়ার ছিল না, শুধু কয়েকটা হ্যান্ডগান ছাড়া। সেগুলো দিয়ে ওদের উপর আক্রমণ করতে থাকে, যার কারণে আকাশের বুকে এসে গুলি লাগে। আর আবির ওদের কিছু সেনা পাল্টে আক্রমণ করাতে ওরা নিজেদের গাড়ি রেখে পালিয়ে যায়। আকাশ, তোমার কিছুই হবে না, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। বাকি সেনা মিলে আকাশকে ওদের গাড়িতে নিয়ে তুলে, এরপরে ওই গাড়িতে করে ওরা হসপিটালে চলে আসে। এইদিকে ইরাকে কোনো কিছু এখনও জানেনি, শুধু বলেছে আকাশ হেডকোয়ার্টারে ফিরতে কিছুদিন লেট হবে, 3 দিন পর। আবির, এরা ঠিক আছে তো? ভাবি তো ঠিক আছে, কিন্তু তুই ইরার চিন্তা কেন করছিস? কারণ ওর মেন টার্গেট আমি না, মেন টার্গেট হলো এরা। কি বলছিস এগুলো তুই? আমি ঠিক বলতেছি, ও চায় তোমাকে মেরে ইরাকে বিয়ে করবে। কিন্তু ভাবি তো অন্য কাউকে বিয়ে করবে না। ও চায় আমাকে মেরে ইরাকে বিয়ে করবে। জানি, কিন্তু ওই লোকটা তো ইরাকে ছেড়ে দিবে না। কোনো না কোনোভাবে ইরাকে তো নিজের করে নিবেই, জোর করে হলেও। তাহলে এখন উপায় কি? আগে হেডকোয়ার্টারে চলো, ওখানে স্যার আজকে অবসরে যাবে, তারপর আমরা বাকিটা বুঝে নেব। ঠিক আছে, চল। ওরা ওখানে আসে। এইদিকে ওদের স্যার ততক্ষণে সবটা কাজ শেষ করে নেয়। আকাশকে দেখার পর, আপনারা জানতে চেয়েছেন আমার জায়গায় কে বসবে, তা এখন আপনারা জানতে পারবেন। স্যার, উনি কে? নাম কি ওনার? ওর নাম আকাশ। আজকে থেকে ওই হবে নৌসেনার প্রধান। কথাটা শুনে আকাশ নিজের খানকে হচ্ছে বিশ্বাস করতে পারছে না। এদিকে বাকিরা তো অনেক খুশি হয়ে যায়। কি করবে না করবে, আকাশকে মঞ্চে ডেকে এনে একটা মেডেল পরিয়ে দেয় আর একটা কাগজে সাইন করে দিতে বলে। আকাশও তাই করে। একদিন পর এই খবরটা একজন শুনে যায়। স্যার, এবার তো ওই ছেলেটা নৌপ্রধান হয়ে গেল, এখন তো ওকে আমরা কিছুই করতে পারবো না। কথাটা শুনে ওরা মোটামুটি চিন্তিত হয়ে পড়ে, কেননা আগের তুলনায় এবার আকাশের পাশে অনেক সিকিউরিটি থাকবে। এইদিকে দিন যেতে থাকে। আকাশ এখন ইরাকে কোনো কিছুই জানায়নি, কারণ এতে ইরা অনেক খুশি হবে। কিন্তু আকাশ চায় ওকে আরও পরে জানাবে। যে দিন ওই লোকটাকে খুঁজে বের করতে পারবে সেদিন কাজ করতে থাকে। সেদিকে কাজ করতে থাকে। 1 মাস যেতেই, ওগো শুনছো? কাকে বলছেন? আমাকে নাকি? তুমি ছাড়া আর কে আছে বলো আমার? তোমাকে বলবো না তো কাকে বলবো শুনি? হুম। সেটাও তো ঠিক, তা বলো কি বলতে চাও? তোমার জন্য সারপ্রাইজ আছে। যেমন? এরা একটা কিছু আকাশের হাতে পরিয়ে দেয়। ওটা দেখে আকাশের তো খুশিতে চোখ থেকে পানি চলে আসে আর ইরাকে কোলে নিয়ে কপালে চুমু দিতে থাকে। কিন্তু চোখে পানি দেখে, কি ব্যাপার, তুমি কি খুশি হওনি? এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? আর আমিও তোমাকে একটা খুশির খবর দেব। সত্যি? কি খুশির খবর শুনি? আকাশ ইরাকে একটা নেকলেস আর একটা আইডি কার্ড দেয়। ওইগুলো দেখে তো ইরা এবার আরও খুশি হয়ে যায়। তুমি আমাকে এতদিন ধরে বলনি কেন? হুম। ভেবেছিলাম তুমি আমাকে যেদিন এই খুশির খবরটা দিবে আমি সেদিন তোমাকে জানাবো। তুমি আমাকে এখন জানালে, আমিও তোমাকে জানালাম। তুমি তো অনেক লেট করে জানালে। তুমিও তো। আমারটাই তো সময় লাগে, তোমারটাই তো না। থাক। জানি। এভাবে 3 মাস কেটে যায়। আকাশ তো এখন ইরার উপর আরও বেশি যত্ন নিতে থাকে। একদিন আকাশকে না বলে ইরা চলে যায় হসপিটালে। ঠিক তখনই বাতলো সমস্যা। কে বা কারা ইরাকে ওখান থেকে তুলে নিয়ে যায়। আর সেই খবর আকাশের কানে আসতেই পুলিশ থেকে শুরু করে সবাই কাজে লেগে যায়। আকাশ ভালো করে জানে এইরকম কিছু হবে, সেজন্য ইরার হাতের আংটি আর গলার লকেটের মধ্যে ট্রাক লাগিয়ে দেয়, কেননা বিপদ হলেই জানতে পারবে আর খুঁজে বার করতে পারবে। এইদিকে, তুই আমাকে কিডন্যাপ করেছিস? কেন, অবাক হয়েছিস নাকি? অবাক তো হওয়ারই কথা। অনেক প্ল্যান করেছি, কিন্তু আজকে সে না পূরণ হলো। তার মানে তাহলে এতগুলো ঘটনা তুই ঘটালি? কেন করলি এই সব? সবটাই তো তোকে পাওয়ার জন্য করেছি। আমাকে পাওয়ার জন্য? তোকে পাওয়ার জন্য। তুই কবে থেকে আমাকে ভালোবাসা শুরু করলি? যেদিন থেকে তুই আমার বন্ধু ছিলি সেদিন। দেখ আদি, ভালো হবে না কিন্তু। তুই কিন্তু ভুল করছিস। এখানে ভুলের কি আছে? শেখ, তোকে তো আমি বিয়ে করবই। দেখ, আমি তোকে বিয়ে করব না। বিয়ে না করলেও তোর সাথে আমি কয়েকটা রাত কাটাবো, এতেই আমার হয়ে যাবে। ছি আদি, তুই এতটা নিচে নেমে গেছিস?
নিচে তো আমি অনেক আগেই নেমেছি। যেদিন থেকে জানলাম তুই আকাশকে ভালোবাসিস সেদিন থেকে আকাশকে মেরে ফেলার জন্য আমি অনেক কিছু ট্রাই করি, কিন্তু কোনো না কোনোভাবে ও বেঁচে যায়। তারপর ও আমি থেমে থাকিনি, অনেকভাবে ওকে আমি মারার চেষ্টা করি, কিন্তু তাও কোনো ক্ষতি আমি করতে পারিনি। আর ওই সব কিছু করেছি আমি শুধু তোর জন্য আমি এত কিছু করেছি, তাও তোকে আমি আটকাতে পারিনি। কি? তার মানে ওই অ্যাটাকগুলো তোর ছিল? আমার ছিল, তবে এবার তো তোকে পেয়ে গেছি, এখন আর কোনো চিন্তা নেই আমার। তুই কি ভেবেছিস আকাশ তোকে খুঁজে পাবে না? কিভাবে খুঁজবে? না তোর কাছে কোনো ফোন আছে আর না এই জায়গায় ঠিকানা। ও জানে, তাহলে কোনোভাবেই তোর ট্র্যাক করে আসতে পারবে না। এইদিকে ওরা তো ঝগড়া করতেই থাকে। এইদিকে ওই ঠিকানায় আকাশ চলে আসে। ওই বাড়িটা চারিদিকে ঘিরে রাখে। কেউ যেন বেঁচে ফিরতে না পারে। চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে। এইদিকে আকাশ আবিরকে নিয়ে ভিতরে চলে আসে। ভিতরে এসে তো অবাক হয়, কেননা ইরা যতটা অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে আদি। এ কি, তুই এখানে কেন? কি, আমার বউকে তুই তুলে নিয়ে এসেছিস আর বলছিস আমি কেন এখানে? তুই এখানকার ঠিকানা জানলি কি করে? সেসব কথা বাদ দে। ওই রফিক আর রানী তোরা কেউ বলে দিস তো? কি বলছেন স্যার? আমরা কেন বলবো? আমি তো জানিই না। তাছাড়া আমরা জেনে শুনে কেন নিজের বিপদ ডেকে আনবো বলুন? তাহলে তুই জানলি করে? সেসব কথা বাদ দে। তুই এখন এটা বল, তুই কি এখানে একাই আছিস নাকি আরও লোকজন আছে? দেখ, এখানে সময় নষ্ট করতে পারবো না। এরা এমনিতেই অসুস্থ, তাই এখন তাড়াতাড়ি এই দিকটা সামলাতে হবে। আচ্ছা, আমাদের মধ্যে মারামারি হবে, যে জিতবে সেই রাখে পাবে। আকাশ, তুমি ওর সাথে মারামারি করতে যেও না। কেন রে, তোর হাজবেন্ড কি মারামারি করতে পারে না? তুই ভালো করেই জানিস আমি কি কি করতে পারি বা না পারি। সেজন্য তো মারামারি হয়ে যাক। এইদিকে ওরা মারামারি করতে থাকে। দুজনেই সমানভাবে মার খেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে আকাশ আদিকে অনেক বেশি মারতে থাকে। এতে আদি কিছুক্ষণ পর আর পেরে ওঠে না। আমাকে যেতে দে আকাশ, আমি কথা দিচ্ছি আর কখনো তোদের ক্ষতি করব না। তোকে ছেড়ে দেওয়াটাই হবে সবচেয়ে বেশি বোকামি। সেটা তো আমি করব না, সেজন্য তোকে তো মরতেই হবে। এই বলে ওখানে থাকা বাকিদেরকেও একসাথে মেরে ফেলে। ওখান থেকে ইরাকে নিয়ে চলে আসে বাসায়। এইদিকে ইরা তো এখনও ভয় পেয়ে আছে, কেননা কখনো এত কাছ থেকে মানুষকে মরতে দেখেনি, তাও গুলি খেতে দেখা। এইদিকে অনেকটা সাহস দেয় ইরাকে। এভাবে আরও 5 মাস যাওয়ার পর 10 মাস পরিপূর্ণ হয়ে গেল। ইরাকে নিয়ে হসপিটালে যাওয়া হলো। ওখানে ইরার ফুটফুটে একটা বেবি হয়, আর ওখানে আবিরও ছিল, সাথে বাকিরাও। বা আকাশ, দেখতে তো একদম তোর মতোই হয়েছে। ছেলে যখন আমার, তখন আমার মতোই তো দেখতে হবে। সেটাও ঠিক। তা ছেলে কি তোমার একার নাকি? দুজনেরই কিন্তু ছেলে হবে আমার মতো। তোমার মতো কি শুনি? এই যে আমারই মতো নৌপ্রধান হবে। সমাপ্ত। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।